দেখেন আপনি যেই কন্টেন্ট গুলো আছে সার্টিফিকেট লেভেলের, আপনি অবশ্যই 7টা সাবজেক্ট পরীক্ষা দিবেন, হ্যাঁ হ্যাঁ, 7টা রাইট? সাবজেক্টের। ওকে। হ্যাঁ হ্যাঁ, সো দিস। 7টা সাবজেক্ট এক্সামে অ্যাটেন্ড করতে গেলে ফার্স্ট অফ অল যেটা এনশিওর করতে হবে যে 7টা সাবজেক্টের অ্যাটলিস্ট কন্টেন্ট গুলা যেগুলো আছে এগুলো একবার হলে পড়ে যাওয়া। এটা হচ্ছে থাম রুল। এখন এই থাম রুল অ্যাচিভ করতে গেলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আগে ওইটা আইডেন্টিফাই করতে হবে যে 7টা সাবজেক্টের যতগুলো কন্টেন্ট আছে, প্রত্যেকটা বইয়ের কন্টেন্ট গুলো আপনি কতটুকু আগে জানেন, বা কতগুলো এগুলো সম্পর্কে আপনি কতটা পূর্ব পরিচিত, বা আপনি কতটুকু নলেজ রাখেন ওই কন্টেন্ট গুলোতে। সেটা একটা একটা মেইন, কি বলে এটাকে, আপনাকে বেস, যে বেসটার উপর আপনি ইয়ে করে ডিপেন্ড করে ফিউচার অ্যাকশনটা করতে পারবেন। সে ফর এক্সাম্পল ধরেন যে আপনি বিজনেস ফাইন্যান্স আগে বিবিএ লেভেলে 2টা বা 3টা কোর্স পড়ে আসছেন, অনেকে আছেন যে একটা তো অ্যাটলিস্ট পড়ে আসছেন। এখানে এমন স্যার কেউ কি পড়ছি আছেন যে বিজনেস ফাইন্যান্স কেউ পড়েনি নাই, এমন কেউ তো নাই। বা স্যার অ্যাকাউন্টিং পড়ছি মানে পড়েনি নাই, এমন তো কেউ নাই। স্যার আমি স্যার আমি আমি পড়িনি অনেকগুলা স্যার, চ্যাপ্টারে আমার ছিল। একটু ছিল তো এই জন্য। স্যার অনেকগুলা একদম চ্যাপ্টার বিবিএ এর সাথে আমি মিল পেয়েছি। আমি যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছিলাম, মানে ওকে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যতগুলা সাবজেক্ট ছিল সবগুলা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বিজনেস ফিনান্স। ওকে, ভেরি গুড। তাহলে আপনারা দেখেন যে এই যে অ্যাসেসমেন্টটা করতে পারছেন, এখন এই অ্যাসেসমেন্টের উপর বেস করে আপনাকে যেটা ডিটারমাইন করতে হবে যে না, আমার কাছে মনে হচ্ছে 14টা চ্যাপ্টারের মধ্যে অ্যাটলিস্ট আমি 40% বা 30% আগে থেকে জানি, সো এটা নিয়ে আমার প্যানিক নেওয়ার কিছু নাই। সো 30% জানি, অ্যানাদার 70%-এর মধ্যে আমার যে 70%ই করে যেতে হবে বিষয়টা এমন না। 70%-এর মধ্যে যদি আমি 50%ও কভার করি, তাহলে 30 আর 50-তে 80%, সো 80%, মোর দেন 80% প্রিপারেশন নিয়ে আমি এক্সাম অ্যাটেন্ড করতে পারবো। সো যখন 7টা প্রিপারেশন একজন স্টুডেন্ট নেয়, তার জন্য অবভিয়াসলি 100% প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া পসিবল হয় না। তার জন্য 5 লাইন বা যেটা বলেন ব্যাকআপ হিসেবে থাকে তার বেসিক নলেজ, তার বিবিএ নলেজ, ওইটা দিয়ে সে কতটা ক্যাটাপোল্ট করতে পারতেছে, কতটা অ্যাড অন বেনিফিট নিতে পারতেছে, ওইটা ডিপেন্ড করে তার ক্যালিবারের উপর। এখন আপনার জন্য প্ল্যানিংটা এমন ভাবে করতে হবে যাতে করে যেটা পড়বেন সেটা ওয়ান্স ওয়ান্স ফর দ্য এক্সাম। এমন কোনো কিছু যেন না থাকে যে না ঠিক আছে আমি এটা পড়ে যাচ্ছি, এটা বুঝতেছি না, এটা রাখলাম। হইতে পারে যে এটা বুঝতেছেন না, এটা আইডেন্টিফাই করে রাখলেন, টিচারের কাছ থেকে বুঝে নিলেন, এতটুকু হইতে পারে। বাট একটা চ্যাপ্টার আপনি আবার রিডিং পড়ার চান্স নাও পেতে পারেন ফুল, কারণ 7টা পরীক্ষা দিলে কখনই পাবেন না। সো বেটার আপনাকে আগে প্লেগ্রাউন্ডটা ঠিক করতে হবে। 7টা পড়তে গেলে অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্টেরই 70-80% আপনার আননোন, বা হইতে পারে যে 50-60% অ্যাটলিস্ট আননোন। সো এই আননোন এরিয়াগুলোকে আইডেন্টিফাই করবেন। এগুলাকে আইডেন্টিফাই করে সাবজেক্ট ওয়াইজ আপনি কখন কোনটা পড়তে সুইটেবল ফিল করেন সেটাকে আগে স্লট করে নেবেন, যে না ঠিক আছে আমি অফিসে আছি, ফার্মে আছি, অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা একটু আইএস প্লাস ওয়েবসাইট থেকে দেখি, বা হচ্ছে এই জিনিসটা একটু দেখি, যেটা জানেন এটা দেখি। সো আপনাকে কিন্তু ফিট করাইতে হবে এমন ভাবে যাতে করে যে আপনার যে ধরেন কাজের ফাঁকের টাইম, বা হচ্ছে যে ট্রান্সপোর্টে থাকার সময় টাইম, এনি ফ্রি টাইম, সো হোয়াট এভার দ্যাট ইউ হ্যাভ, ইউ নিড টু ম্যাক্সিমাইজ দোজ বা ইউটিলাইজ দোজ টাইম। সো টাইম ম্যাক্সিমাইজেশনটা অলওয়েজ ইম্পর্টেন্ট ফর ফর এনি সি স্টুডেন্ট, কারণ হচ্ছে আপনারা যে ফ্রেমওয়ার্কে চলতেছেন এই ফ্রেমওয়ার্কের মধ্য থেকে টাইম বের করাটা ভেরি ডিফিকাল্ট। ইটস নট লাইক দ্যাট আপনি মন চাইলেও আপনি দেখা গেছে যে কাজ না করে কি করলেন, ফার্ম বাং দিয়ে পড়তে পারলেন, বিষয়টা এমন না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এক্সামের আগে যে ছুটিগুলো পাবেন ওইগুলাতে ধরেন যে আপনার অন এন অ্যাভারেজ অন এন অ্যাভারেজ আপনার 14 থেকে 16 ঘন্টা করে পড়াশোনা করতে হবে যদি আপনি মানে কি বলে 7টা সাবজেক্ট অ্যাটেন্ড করতে চান। সো ইটস আপ টু ইউ যে আপনি কতটুকু এফোর্টস দিবেন, এন্ড ওই এফোর্টস এর উপর বেস করে আপনার রেজাল্ট আসবে। এখন আপনার জন্য মনে হতে পারে যে স্যার আমি তো 7টা সাবজেক্ট পরীক্ষা দিব, এখন 7টা সাবজেক্ট তো আমি বুঝতেছি না কোনটা আগে করব। এটা বোঝার দরকার নেই, আপনার কোনটা প্রত্যেকটা সাবজেক্টে তো পাশ করে যেতে হবে আপনাকে। সো আপনি জাস্ট ওইটা আইডেন্টিফাই করেন আপনি কোন সাবজেক্টটা পড়ে ইন্টারেস্ট ফিল করতেছেন, কোনটা পড়ে মনে হচ্ছে না আমি এটাতে কনফিডেন্ট যে আমি এটাতে চেঞ্জ নিতে পারবো। সো আগে ওই জিনিসগুলো ইমিডিয়েটলি আইডেন্টিফাই করেন, আইডেন্টিফাই করে নাম্বারটা লক করেন যে আমি 4টা দিব, 5টা দিব বা 7টা দিব। দেন বেসড অন ইউর বেঞ্চমার্ক এই 4টা সাবজেক্টের জন্য আপনার কি আননোন আছে এটাকে আইডেন্টিফাই করে একটা চেক লিস্ট করেন যে আমার বিজনেস ফাইন্যান্স পরীক্ষায় সাবজেক্টের মধ্যে এই জিনিসগুলো একবারে আননোন। সো আপনাকে আগে কি করতে হবে? আগে কি নোন যেটা আছে সেটা দেখবেন, না যেটা একটু আননোন আছে সেটা আগে দেখবেন, বা ইন্টারেস্টিং আছে মনে হচ্ছে না এটার সাথে রিলেভেন্ট, এটা 50-50 জানি, বা এই জিনিসটা ম্যাথমেটিক্যাল। সো বেটার ইউ নিড টু আইডেন্টিফাই দোজ ইন্টারেস্টেড এরিয়াস যেখানে আপনি পড়ে ইন্টারেস্ট ফিল করতেছেন, যেটা পড়ে মনে হচ্ছে না না আমার কাছে মনে হচ্ছে এই সাবজেক্টটা আমি যদি চেঞ্জ দিই পারবো। সো ওই এরিয়াগুলো ইমিডিয়েটলি উইদিন 15 ডেজ আইডেন্টিফাই করতে হবে।
উইদিন 15 না, আপনি উইদিন 7 ডেজ ধরেন ম্যাক্সিমাম, এটা আইডেন্টিফাই করতে হবে। আমার এই উইকনেস হচ্ছে, আমি বলি আমার উইকনেস হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্টে, ম্যাক্সিমাম উইকনেসটা। ওকে, সো থিওরিটিক্যাল সাবজেক্টের উইকনেস এটা শুধুমাত্র আপনার না, এটা দেখা গেছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের থিওরিটিক্যালে প্রবলেম হয়, কারণ থিওরিতে দেখা গেছে যে কোনো ইয়ে নাই, মানে ম্যাথমেটিক্যালে তো বোঝা যাচ্ছে না, একটা ম্যাথ জানলে বা কনসেপচুয়ালি এই ম্যাথটা করতে পারলে এই ধরনের টাইপ আছে, বাট থিওরিটিক্যালে এরিয়াটা বড় হয়। থিওরির ক্ষেত্রে যেটা বটম লাইন সেটা হচ্ছে যে যা পড়তেছেন তা আপনি নিজে কতটুকু বুঝছেন এটাকে সামারাইজ করেন। গট মাই পয়েন্ট? এনি জি সাবজেক্ট স্যার। আপনি থিওরিটিক্যাল যাই পড়েন সেটা আপনি নিজে যখন পড়তেছেন, আফটার ইউর স্টাডি, আফটার কমপ্লিশন অফ ইউর রিডিং, ইউ নিড টু আইডেন্টিফাই দ্য হোয়াট আর দ্য কি পয়েন্টস দ্যাট ইউ ক্যান টেক অ্যাওয়ে ফ্রম দিস টপিক। সো আপনাকে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়ে আপনি 2 ঘন্টা সময় দিলেন, 2 ঘন্টা সময়ের পর আপনাকে সেলফ টেস্ট বলেন, ইন্টারেক্টিভ কোশ্চেন বলেন, যখন সলভ করবেন তখন আপনার মনে হবে যে না ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আমি এই 5টা লাইন অ্যাটলিস্ট জানছি আজকে, বা এক্সামে আসার মতো মনে হচ্ছে যে এই জিনিসগুলো টেস্টেবল টু দ্য এক্সাম। এই জিনিসগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। এন্ড আপনি দেখবেন যে প্রত্যেক দিন যখন এভাবে পড়লেন, 5 দিন পড়লে 5টা চ্যাপ্টার, একটা বইয়ের 50% কাভার হয়ে গেছে। সো এইভাবে করে স্মার্ট ওয়েতে আপনার প্রত্যেক দিনের পড়াটাকে কাউন্টে আনতে হবে। এটা এমন না যে আনলিমিটেড টাইম আপনি পড়তেছেন, এবং এটা দেখা গেছে যে একটা সময় হঠাৎ করে মনে হবে যে না 7টা সাবজেক্টে দেখা গেছে যে পরীক্ষা সামনে চলে আসছে, কোনোটারই 100% শেষ হয় না বা 80% শেষ হয় না, তখন আপনি কি মহাসাগরে পড়ে যাবেন। সো বেটার টু অ্যাভয়েড দোজ সিচুয়েশন, ইউ নিড টু প্ল্যান ফ্রম দ্য ডে 1। ডে 1 থেকে একটা চ্যাপ্টার পড়েন, অর্ধেক চ্যাপ্টার পড়েন, নো ম্যাটার, যা পড়তেছেন সামারাইজ করে টেক হোম নেন। কথা বোঝা গেছে বাংলা কথা? যে একটা চ্যাপ্টার জি স্যার। পড়ে 5টা লাইন হলেও আপনি খাতায় লিখে রাখেন যে না আমি এই চ্যাপ্টারটা পড়ে পরীক্ষায় আসার মতো এই 5টা জিনিস জানছি, এই 10টা জিনিস জানছি, আইডেন্টিফাই করে নেন। তাইলে কি হবে দেখবেন যে লিস্ট এট দ্য এন্ড অফ দ্য 14 or 15 চ্যাপ্টার অফ এনি বুক আপনাকে ওই কনফিডেন্সটা দিবে যে না ঠিক আছে, আমি তো এই চ্যাপ্টারটা চ্যাপ্টার ওয়াইজ 5টা জিনিস করে জানলেও 10টা চ্যাপ্টারে 50টা জিনিস জানছেন আপনি। কথা বোঝা গেছে? সো দেখবেন যে এই 50টাই ইউনিক ইউনিক পয়েন্ট যেটা আপনি শিখছেন নতুন করে, এন্ড আপনার বেস নলেজ আছে। এই দুটো একসাথে করে পরীক্ষা যখন অ্যাটেন্ড করতে যাবেন, আপনার কাছে অ্যাটলিস্ট এটা মনে হবে যে না আমার প্রিপারেশনটা এই লেভেলে আছে, এটা একটু বেটার হলে পাশ করতাম, বা অলরেডি পাশ করে গেছেন। সো 7টা সাবজেক্টে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট এমন মনে হবে যে না ইস একটু ভালো হলে পাশ করে যেতাম, বা অলরেডি পাশ করে গেছি। সো এইটা, এই এক্সপিরিয়েন্সে যারা থাকবেন বা এই রোল মডেলে যারা আছেন, তারা ধরে নেবেন যে অল দোস আর অন এ গুড ট্র্যাক। আর যাদের কাছে মনে হবে যে না ঠিক আছে, আমি যখন এক্সামের আগে গিয়া 50% কভার হয় নাই, দেখা গেছে যে একটা সাবজেক্ট খুব ভালো করে পড়তে গিয়ে আর অন্যগুলো ধরতেই পারেন নাই, বাট আপনার টার্গেট হচ্ছে 3টা অ্যাটেম্প করা, দেখবেন যে একটা খুব ভালো প্রিপারেশন নিয়েছেন, আল্লাহ না করুক ওইটাতেই কোশ্চেন হার্ড হয়েছে, বা ওইটাতেই ম্যাথমেটিক্যাল এমন কোনো কিছু আসছে যেটাতে আপনি তো ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছেন, ইউ ডোন্ট নো হোয়াট উইল বি দা কোশ্চেন, বা হোয়াট উইল বি দা মেজর পোর্শন অফ দা কোশ্চেন। সো বেসিক্যালি আপনাকে কোনো জিনিস আনটাস্ট করে রাখা যাবে না ব্রডলি, আবার কোনো জিনিস ভেরি ফোকাস করা যাবে না ফর দ্য ফার্স্ট টাইম এর জন্য, কারণ আপনার টাইমটা লিমিটেড। উইদিন দ্যাট লিমিটেড টাইম ইউ নিড টু ম্যাক্সিমাইজ দ্য আউটপুট। কথা বোঝা গেছে? আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি কেউ স্যার। একজন বলেন। জি আর স্যার। যাদের ম্যাথে দুর্বলতা আছে, উইকনেস, তাদের কি করণীয়? আপনার থিওরি ভালো উইকনেস কোন জায়গায় আছে? উইকনেস কোন জায়গায়? ম্যাথ। আচ্ছা, ম্যাথমেটিক্যালে যে জিনিসটা হচ্ছে, ম্যাথমেটিক্যাল সাবজেক্ট বলেন আপনি, অ্যাকাউন্টিং, এমআই, বিজনেস হ্যাঁ, ফাইন্যান্সে ম্যাথ অল্প। সো ওই জিনিস ওই সাবজেক্ট গুলোতে আপনি যখন ম্যাথমেটিক্যাল কে প্রবলেম বলতেছেন, তার মানে হচ্ছে যে দেয়ার আর সামথিং দ্যাট দ্যাট ইউ নিড টু কনসেপচুয়ালি আপগ্রেড ইউরসেলফ। সো ম্যাথ অবভিয়াসলি কোনো না কোনো কনসেপ্টের উপর বেস করে, সো যাই যে কোনো ম্যাথই করেন, আপনার ম্যাথমেটিক্যালি সলিড হতে গেলে আপনাকে কনসেপচুয়ালি জানে আসতে হবে জিনিসটা কি। সো বেটার যখন এক ধরনের ম্যাথ করতেছেন বা এনি টাইপ অফ ম্যাথ করতেছেন, ওই ম্যাথটা আগে বোঝার চেষ্টা করবেন। সে ফর এক্সাম্পল আপনি আপনি এমআইএ অ্যাবজর্পশন কস্টিং বুঝতেছেন, সে ফর এক্সাম্পল আপনার মনে হয় জান না এখন পর্যন্ত, যে কোনো একটা এক্সাম্পল বলেন, বা অ্যাকাউন্টিং এ বলেন, অ্যাকাউন্টিং এ ব্যালেন্স শিট করতেছেন, ঠিক আছে? সো ওই অ্যাকাউন্টিং এ ব্যালেন্স শিটে এটা একটা প্রবলেম, এক ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো ওইটার জন্য আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে একটা টেমপ্লেট বানাইতে হবে, যে আপনি এই ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট রিলেটেড কি কি নতুন জানছেন এই সিএ তে আইসা। জাস্ট মেক এ লিস্ট যে আপনি কত ধরনের অ্যাডজাস্টমেন্ট বা কত ধরনের নতুন কি জানছেন।
অ্যান্ড এক্সাম স্ট্যান্ডার্ড লেভেলে আপনার নতুন জানাটা কাভার করে কিনা, ওটা আগে ক্রস চেক করে নিতে হবে, ম্যাপিং করে নিতে হবে। দেন ওই ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্টের জন্য একটা কমন টেমপ্লেট বানাবেন, যে টেমপ্লেটে এভরি অ্যাসপেক্ট অফ ইউর নিউ লার্নিং উইল বি অ্যাডেড। কথা বোঝা গেছে? সবার জন্য বলতেছি, কেউ কি বুঝছেন কথাটা আমি কি বলতে যাচ্ছি? হ্যালো এভরিওয়ান, আপনারা কি কথাটা বুঝতে পারছেন আমার, নাকি না আপনারা শুধু শুনতেছেন, মনে হচ্ছে যে জাস্ট জয়েন করে আছেন? আপনাদের অ্যাটেন্ডেন্সের যে ম্যান্ডেটরিনেস এটা কিন্তু কমায় দেওয়া হয়েছে। কেউ যদি শুধু অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে আসেন 50% হলে হয়ে যাবে। সো ইভেন যারা 50% করতে চান না বলবেন আমাকে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। বাট আমি যা বলি ইন্টারেকশন করতে হবে। ক্লাসে আসি স্যার। জি স্যার। ইন্টারেকশন জি করতে স্যার। হবে, উইদাউট ইন্টারেকশন আই এম জাস্ট এ অবজেক্ট হিয়ার, নাথিং। সো জি স্যার। আপনাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে, এনি কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে একটা তরিকা তরিকা একদম ভেরি সিম্পল, যেটা আমি ফলো করছি, সেটা হচ্ছে আপনাকে ম্যাথ, এনি কাইন্ড অফ ম্যাথ, আপনাকে ম্যাথটা একটা করবেন, ভালো করে করবেন, ওই টাইপের যেন প্রবলেম না হয়। কথা বোঝা গেছে? সো এক ধরনের ধরেন ইনকাম স্টেটমেন্ট করতেছেন, জি ইনকাম স্যার। স্টেটমেন্টে অ্যাকাউন্টিং এর জন্য কত ধরনের ডিফিকাল্টিস অ্যাডজাস্টমেন্ট আছে, ওই অ্যাডজাস্টমেন্ট গুলো লিস্ট ডাউন করেন। লিস্ট ডাউন করে এটাকে এক্সেলে ফালান বা ওয়ার্ডে ফালাইয়া একটা কমন টেমপ্লেটে নিয়ে আসেন, যে এই ম্যাথের এই জিনিসগুলো অ্যাডজাস্টমেন্ট হতে পারে ইনকাম স্টেটমেন্টের জন্য, এই অ্যাডজাস্টমেন্ট গুলো ব্যালেন্স শিটের জন্য। সো সবগুলাকে একসাথে করে আপনি একটা কমন টেমপ্লেট বানান, যেটা দিয়ে আপনি এক সিঙ্গেল স্ট্যান্ডে দেখতে পারবেন যে না ঠিক আছে, এটাতে 10টা বা 15টা অ্যাডজাস্টমেন্ট এক্সামে আসার মতো আছে, এই 10টা অ্যাডজাস্টমেন্টের এই জায়গায় ক্রিটিক্যালিটি আছে, আমার এই ক্রিটিক্যাল এরিয়াতে কনসেপচুয়ালি সাউন্ড কিনে আমি চেক করবো আগে, যদি সাউন্ড না থাকে এটা সাউন্ড করে নিতে হবে, কারো কাছ থেকে হেল্প নিয়ে হলেও সাউন্ড করে নিতে হবে যে না ঠিক আছে, আমি এই অ্যাডজাস্টমেন্টটা এটা কেন এভাবে হইলো আমি জানলাম। দেন আপনি দেখবেন যে যখন এই কনসলিডেশন করতে পারতেছেন লার্নিংটার ইন এ সিঙ্গেল ফ্রেমওয়ার্কে, তখন মনে হবে যে না ঠিক আছে, আমি যে নতুন লার্নিং করলাম বা আমি যে নতুন ম্যাথটা জানলাম বা ম্যাথমেটিক্যাল প্রবলেম যে সলভ করলাম, এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসলে আমি সব এই ফরম্যাটে ফেলাবো। কথা বোঝা গেছে? সো ম্যাথমেটিক্স বলেন, থিওরি বলেন, সব কিছুর করে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আপনি থিওরি কনসেপচুয়ালি জানেন কিনা, এন্ড ম্যাথমেটিক্যালও সেম জিনিস, এটার ব্যাকগ্রাউন্ড থিওরি জানেন কিনা, যে এটা কি কারণে এটা হইলো, অ্যাডজাস্টমেন্ট কেন হইলো, বুঝে করতেছেন কিনা। সো আন্ডারস্ট্যান্ডিং এন্ড কনসেপচুয়াল ক্লিয়ার ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ফর এনি ওয়ান, থিওরিটিক্যাল বলেন আর ম্যাথমেটিক্যাল, তো এটা কোনো কথাই নাই। থিওরির ক্ষেত্রে দেখা গেছে যে কিছু জিনিস মুখস্থ করতে হয়, বাট ম্যাথমেটিক্সে নাথিং ইজ আপনার মেমোরাইজেবল না। আপনি চেষ্টা করবেন এভরিথিং মেমোরাইজ না করে আন্ডারস্ট্যান্ড আগে ক্লিয়ার করতে। যদি মেমোরাইজেশন কোনো কিছু লাগে সেটা ভেরি রেয়ার থিং, ফর্মুলা হইতে পারে, বাট আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যেন কোনো গ্যাপ না থাকে। বারবার করে বলতেছি, একটা ম্যাথ 10 বার করার চেয়ে বেটার আপনি একবার ভালো করে কম্প্রিহেন্সিভলি বুঝে করেন। দ্যাট উইল হেল্প ইউ ইন এ ডিফারেন্ট ওয়ে। আপনি চিন্তা করতে পারবেন না যে একটা ম্যাথ 10 ভাবে না করার চেয়ে 10টা মানে একটা সিঙ্গেল ফরম্যাটে ফেলে যদি ফালানো যায়, ওইটাকে আগে কম্প্রিহেন্ড করেন, বড় করে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে এটার সাথে কত ধরনের ডিফিকাল্টিস আছে নিজে চিন্তা করেন। যে সে ফর এক্সাম্পল আপনি অ্যাবজর্পশন কস্টিং এর ম্যাথ করতেছেন বা সিভিপি, ঠিক আছে, কস্ট ভলিউম অ্যানালাইসিস অঙ্ক করতেছেন, প্রফিটেবিলিটি, সো এইটার কত ধরনের ভেরিয়েবিলিটি আছে। এটা কি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, ব্রেক মার্কআপ 10% করতে গেলে কি হবে, কত ধরনের ডাইভার্সিটি আছে, সব একটা প্রবলেমে নিয়ে আসেন। তখন দেখবেন যে আপনার নিজের লার্নিংটা একটা কম্প্রিহেন্সিভ জায়গায় চলে গেছে, যেটা থেকে আপনি নিজেকে একটা পজিশন করতে পারবেন যে না ঠিক আছে, আমি এই ধরনের ম্যাথ আসলে পরীক্ষায় আনসার করতে পারবো। সিম্পল থিং। সো আপনারা সবাই তো বেসিক লেভেলে আছেন, একদম শুরুতে আছেন, যার জন্য আপনাদের জন্য মনে হইতে পারে যে না, আনএচিভেবল, ইম্পসিবল কোনো কিছু নাই। শুধু এটা মাথায় রাখবেন, সিএ তে এমন কোনো কিছু নাই যেটা আনএচিভেবল বা ইম্পসিবল। বাট আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে এই এরিয়াটা এইভাবে পড়তে হবে, এটার প্রবলেমটা আপনার প্রবলেমের সলিউশনটা নিয়ে জানতে হবে। না জানলে যে জানে তার কাছ থেকে ক্লিয়ার করে নিতে হবে, কমন ফর্মুলা। এখানে ইম্পসিবল বলতে কোনো কিছু নাই, একবারে মানে সবচেয়ে কঠিন জিনিসটাও ইজিলি সলিউশন পসিবল যদি আপনি টাইম এন্ড এফোর্টস দেন। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম, ব্যাক টু দা চ্যাপ্টার 1। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে আর? নো স্যার। সো ফর এনি কোয়েশ্চেন? ওকে, সো আমরা যেটা বলতে নো যাচ্ছি যে স্যার। হোয়াট ইজ দ্য বিজনেস অবজেক্টিভস। সো বিজনেস অবজেক্টিভস এর মেইন জিনিস যেটা আমরা আগের ক্লাসে পড়ে আসছিলাম, যেটা হচ্ছে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন জেনারেলি ইনিশিয়ালি ছিল, বাট এটা থেকে আমরা সরে এসে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে গেছি। দেন ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের আরেকটা অ্যাডভান্স ওয়ে কোনটা? কোনটা?
ওয়েলথ ম্যাক্সিমাইজেশনও এখন মডার্ন ডেতে ধরে না, মডার্ন ডেতে আরো অ্যাডভান্স হয়ে গেছে, যে সাস্টেনেবল প্রফিটেবিলিটি যেটা বলে। সো আমরা ওইখানে চলে গেছি। সো জেনারেলি বিজনেসের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে টু ম্যাক্সিমাইজ দ্য শেয়ার হোল্ডার ওয়েলথ, সেকেন্ডারি অবজেক্টিভ হচ্ছে টু হেল্প দ্য প্রাইমারি অবজেক্টিভ। সো সেকেন্ডারি অবজেক্টিভে অনেক ধরনের শর্ট টার্ম বা মিড টার্ম কোনো অবজেক্টিভ থাকতে পারে, লাইক মার্কেট পজিশন। সে ফর এক্সাম্পল, হোয়াট ইজ মার্কেট পজিশন? মার্কেট পজিশন হচ্ছে আপনি রাইট নাও ধরেন যে কোন একটা কনজিউমার ফার্মাসিউটিক্যালসে কোন একটা প্রোডাক্ট ক্যাটাগরিতে আপনার মার্কেট শেয়ার আছে 10%। এখন আপনি চাচ্ছেন যে না, আমি উইদিন নেক্সট ইয়ার বা নেক্সট 5 ইয়ার আই জাস্ট ওয়ান্ট টু টেক 50% পজিশন অফ দ্য মার্কেট, বা 25% পজিশন অফ দ্য মার্কেট, অর দ্য মেজরিটি পজিশন অফ দ্য মার্কেট, অর দ্য লার্জেস্ট প্লেয়ার অফ দ্য মার্কেট। সো সে ফর এক্সাম্পল, এখন আপনার 10% হোল্ড করেন লার্জেস্ট, যে যে লার্জেস্ট কোম্পানি ইন দ্য ইন্ডাস্ট্রি আছে তার পজিশন হচ্ছে 15% মার্কেট শেয়ার। সো মার্কেট পজিশন হচ্ছে আপনি আপনার একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে কোন জায়গায় যাইতে চান, এটা অবজেক্টিভ হইতে পারে। ঠিক আছে। সে ফর এক্সাম্পল, বড় প্লেয়াররা কি করে, ছোট ছোট যেগুলো আছে এগুলোর মার্কেট থেকে আউট করতে চায় ইনিশিয়ালি, কম্পিটিশন থেকে আউট করতে চায়। সো দেয়ার আর সো মেনি স্ট্র্যাটেজিজ ওভার দেয়ার। সো সেকেন্ডারি অবজেক্টিভ সে মার্কেট পজিশন একটা অবজেক্টিভ। দেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সে ফর এক্সাম্পল আপনি নিউ প্রোডাক্ট, আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন এই ইন্ডাস্ট্রি থেকে আপনি বিজনেস এক্সপানশন করতে চান, বা উইদিন দ্য সেম ইন্ডাস্ট্রিও নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট হতে পারে। সো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট আপনার অবজেক্টিভ হতে পারে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এনি কাইন্ড অফ টেকনোলজি অ্যাড করতে পারেন, কিভাবে আপনি এফিসিয়েন্সি বাড়ানো যায় সেটার দিক দিয়ে খেয়াল করলে। দেন ইমপ্রুভ স্কিল, সেম থিং, সিনোনিমাস। সো আপনার ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য অবভিয়াসলি স্কিল বাড়াইতে হবে, আইদার এটা টেকনিক্যাল স্কিল হোক, নন টেকনিক্যাল স্কিল হোক। সো ইমপ্রুভিং স্কিল ইজ দ্য another sort of objectives of the business. And ultimately combined objective যেটা বলতেছি আমরা এখানে, দেখেন যে লাস্টে বলতেছে combined objectives. What is combined objectives? That is sustainability. That means আপনার প্রাইমারি অবজেক্টিভ ঠিক রাখবেন, এন্ড সেকেন্ডারি অবজেক্টিভ তো অবভিয়াসলি ঠিক রাখতে হবে, কারণ প্রাইমারি অবজেক্টিভ অ্যাচিভ করতে গেলে অবভিয়াসলি সেকেন্ডারি অবজেক্টিভ গুলো কি করবে, ফুলফিল করে আসতে হবে। সো সেকেন্ডারি এন্ড প্রাইমারি যখন অ্যাচিভ হবে তখন আপনার মাথায় আসবেন যে না ঠিক আছে, আমি এখন প্রফিটেবল, আমার শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ হচ্ছে। নাও নাও উই ওয়ান্ট টু মেক এ সাস্টেনেবল বিজনেস মডেল, নাও উই ওয়ান্ট টু ডু বিজনেস ইন এ সাস্টেনেবল ওয়ে। সো এটা হচ্ছে অ্যানাদার থিং। সো সাস্টেনেবিলিটি ইজ দ্য মেইন থিং যেখানে মডার্ন বিজনেস মুভ করতেছে। এটাই যেটা বলতেছে প্রাইমারি সেকেন্ডারি সিমিলার থিং। প্রফিটেবিলিটি এন্ড কনস্ট্যান্ট, প্রফিটেবিলিটির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রফিটেবিলিটি চাইলেও কি করে না, একটা বিজনেস চাইলেও আকাশচুম্বী প্রফিট করতে পারে না। এটার একটা মেইন ইকোনমিক্স যেটা বলে সেটা হচ্ছে যে আপনি লং রানে কখনোই অ্যাবনর্মাল প্রফিট করতে পারবেন না। যারা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড বা বিজনেস ইকোনমিক্স পড়ে আসছেন তারা অবশ্যই এটা জানেন, বা এটা সম্পর্কে শুনে আসছেন। এটার মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে, সে ফর Definitely, sir. এক্সাম্পল, একটা একটা নিউ কোম্পানি ইন ইন্ডাস্ট্রি, লাইক লাইক ফার্মাসিউটিক্যালস হইতে পারে, লাইক বা কনফেকশনারি ইন্ডাস্ট্রিতে হইতে পারে। সো ফার্মাসিউটিক্যালসে ধরেন যে বেক্সিমকো ফার্মা নতুন একটা ফর্মুলা নিয়ে আসলো, ঠিক আছে, বা নতুন একটা বিজনেস করতেছে ক্যাটাগরিতে, নতুন একটা মেডিসিন করলো, মার্কেটে লঞ্চ করলো, ধরেন যে জন্য কোন একটা টিকা করলো কোভিড এর জন্য। এখন এইটা লং টার্মে এই কোভিড টিকা বেচা সে কি অ্যাবনর্মাল প্রফিট করতে পারবে না, কারণ উইদিন দ্যাট লং টাইম, সো ওই টাইমের মধ্যে অবভিয়াসলি তার কম্পিটিটর সেটা অবভিয়াসলি কি করবে, এটাকে রেপ্লিকা করবে, অর তারা নিউ সলিউশন নিয়ে আসবে টু সলভ দ্য প্রবলেম। সো এই প্রবলেমটা কিন্তু ভিজিবল টু অল। আপনি একটা ইউনিক সলিউশন দিলে ফর দ্য টাইম বিং আপনি বেনিফিট নিতে পারবেন, একটা হাই প্রাইস চার্জ করতে পারবেন, বাট ইন দ্য লং রান ইউ ক্যান নট চার্জ হাই। ওকে, সো ফর দ্য লং রান ইউ নিড টু এনশিওর দ্যাট ইউ আর ডুইং বিজনেস ইন এ সাস্টেনেবল ওয়ে। এটাই বলতেছে এখানে এক নম্বরে। সেকেন্ড প্যারাতে যেটা বলতেছে, চাইলেও আপনি কি করবেন না, ইথিক্যাল কনসিডারেশন চলে আসবে। সে ফর এক্সাম্পল বেক্সিমকো ধরেন যে কোভিড টিকা বিক্রি করবে, এখন কোভিড টিকা কেউ বানায় বিক্রি করে না, শুধু বেক্সিমকো ফার্মা বিক্রি করে। সে চাইলেই কি ধরেন যে এক টিকার দাম অ্যাবনর্মালি ধরেন 300-400% প্রফিট করতে পারবে? এটাকে ইথিক্যাল কনসিডারেশনে যাবে? যাবে না। কারণ ফর দ্য বিজনেস, ফর এনি কাইন্ড অফ বিজনেস দেয়ার আর সাম সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউ আর টেকিং কেয়ার অফ দোজ সোশ্যাল রেসপন্সিবিলিটিস। সো ইথিক্যাল কনসিডারেশন সামনে চলে আসে, অনেক বিজনেসের ক্ষেত্রে আসে না, বাট জেনারেল টার্ম হচ্ছে ইথিক্যাল, ইউ নিড টু কনসিয়াস অ্যাবাউট ইথিক্যাল কনসিডারেশনস। সেকেন্ড জিনিস হচ্ছে স্টাফ রিলেশনস। দেখা গেছে যে আপনি অনেক কিছু কম্প্রোমাইজ করেও কি করতে পারতেছেন না, প্রফিটেবিলিটিকে অ্যাবনর্মালি হাই করতে পারবেন না। সো স্টাফ রিলেশন, ইউ নিড টু মেনটেন দ্য ইউর স্টাফ, ইউর হাই কস্ট। দেন হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, অবভিয়াসলি দ্য মেজর ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আপনি চাইলেও এনভায়রনমেন্টটাকে একটা সার্টেন লেভেলের বেশি ডিগ্রেড করতে পারবেন না।
তখন দেখা গেছে যে ডিফারেন্ট টাইপ অফ ইম্পিডিমেন্ট আসবে। ইম্পিডিমেন্ট মিনস আপনার দেখা গেছে যে ল নতুন করে এনভায়রনমেন্টাল রেগুলেটরস নতুন ল ইম্পোজ করে দিল, দেখা গেছে যে আপনার প্রোডাকশনে বন্ধ হয়ে গেছে। সো আপনি চাইলেও অ্যাবনর্মালি প্রফিট করতে পারবেন না, এনভায়রনমেন্টের কথা চিন্তা করতে হবে, ফিউচার জেনারেশনের কথা চিন্তা করতে হবে। এন্ড ফাইনাল থিং ইজ দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন। লং রানে কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাচিভ করতে গেলে আপনি কি কখনোই ওভার প্রাইস বা হাই প্রফিটেবিলিটি রাখতে পারবেন না, আপনাকে একটা লেভেলে নর্মালাইজ করে নিতে হবে ফর দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন। সো দোজ আর দ্য কনস্ট্যান্টস দ্যাট ইউ নিড টু কনসিডার। পরীক্ষায় আসবে যে হোয়াট আর দ্য প্রফিটেবিলিটি কনস্ট্রেন্টস। সো দোজ আর দ্য প্রফিটেবিলিটি কনস্ট্রেন্টস। চাইলেও একটা বিজনেস মডেল এই ধরনের প্রফিট কি অ্যাবনর্মাল প্রফিট করতে পারে না। প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেম। সো বেসিক্যালি আমরা এখন আসতেছি যে একটা বিজনেসের প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেম। সো জেনারেলি আমরা একটা বিজনেসের পারফরমেন্স অ্যানালাইসিস করি বা যাই করি না কেন, সেটা এই পাঁচটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে পারফরমেন্স অ্যানালাইসিস করা যায়। লাইক নাম্বার ওয়ান, ইউ নিড টু সেট দ্য অবজেক্টিভস। সে ফর এক্সাম্পল আপনি সেট করলেন যে না আমি একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করব, দিস ইজ দ্য অবজেক্টিভ। দেন প্ল্যানস এন্ড স্ট্যান্ডার্ডস। প্ল্যানস এন্ড স্ট্যান্ডার্ডস এর মধ্যে ওই জিনিসগুলো আসবে। নেক্সট স্টেপ হচ্ছে আপনার যে অবজেক্টিভটা সেট করছেন ওটাকে অ্যাচিভ করার জন্য ইউ নিড টু সেট দ্য প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ডস অ্যাকর্ডিংলি। সো হোয়াট উইল বি দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস, হোয়াট উইল বি দ্য রেলিভেন্ট পলিসি, এটাকে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। সো আপনি একটা নির্দিষ্ট লেভেলের স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবেন, সেটাই তো জেনারেলি প্রত্যেকটা কোম্পানির একটা পলিসি থাকে। সো প্ল্যানস এন্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আর দোজ সেট অফ পলিসিস অর স্ট্যান্ডার্ডস যেটা এনশিওর করবে আপনার আপনার যে থিম রোল, আপনার যে ভ্যালু, কর্পোরেট ভ্যালু, সেটাকে রিপ্রেজেন্ট করবে থ্রু দা প্ল্যানস এন্ড স্ট্যান্ডার্ডস। এন্ড আপনি কি ধরনের কি ক্যাটাগরি সার্ভিস দিবেন সেটাও ডিপেন্ড করবে এন্ড গভর্ন করবে থ্রু ইউর প্ল্যানস এন্ড স্ট্যান্ডার্ডস। দেন হচ্ছে অ্যাকচুয়াল পারফরমেন্স। আপনার প্ল্যান স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ হবে, দেন অ্যাকচুয়াল পারফরমেন্সের সাথে আপনি কম্পেয়ার করবেন তার সাথে অ্যাকচুয়াল পারফরমেন্সটা উইথ দ্য প্ল্যান। আপনি যা প্ল্যান করছেন ওই প্ল্যানের সাথে অ্যাকচুয়াল পারফরমেন্সটা ম্যাচ করে কিনা। আর দেয়ার এনি ডেভিয়েশন, যদি ডেভিয়েশন থাকে ইউ নিড টু টেক কারেক্ট ডিসিশন অ্যাকর্ডিংলি। সো বেসিক্যালি দিস ইজ দ্য চেইন, জেনারেল চেইন। আপনি একটা ফ্যামিলি ডিসিশন নিতে গেলেও এই চেইনটা ফলো করতে হবে। সো আলটিমেটলি আপনি বাজেট করেন কোম্পানি আপনার নিজের ফ্যামিলির জন্য, দেখা গেছে যে আপনার ইনকাম অনুযায়ী এক্সপেন্স বেশি হয়ে যাচ্ছে, সো বেটার ইউ নিড টু সেট দ্য বেঞ্চমার্ক। লাইক যে নেক্সট মান্থে আমার কি হবে, অ্যাটলিস্ট আমি কি কোনো ডেফিসিটে যেন না যায়। সো এই ডেফিসিট না যায় যেন, তাহলে প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ড কি আপনার আপনার প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ড হবে যে আপনার ইনকাম এত, সো ইনকাম অনুযায়ী আমাকে আগে অ্যালোকেট করে নিতে হবে, দোস আর দা বাজেট। লাইক আপনার যদি ধরেন যে 50,000 টাকা ইনকাম হয়, সো 50,000 টাকার এক্সপেন্ডিচারের খাতগুলা কি কি আপনি সেট করে নিলেন। দেন অ্যাকচুয়ালি যখন এক্সিকিউট হলো পুরো মান্থ পড়লো, দেন আপনি কম্পেয়ার করলেন যে না ঠিক আছে আপনি এই খাতে খরচ বেশি হয়েছে বা এটাতে কম হয়েছে, সো আপনাকে কারেক্টিভ ডিসিশন বেসড অন দা অ্যাকচুয়াল পারফরমেন্স এন্ড দা বাজেটের সাথে কম্পেয়ার করে নিতে হবে। সো বেসিক্যালি অবজেক্টিভ সেটিং, বাজেট সেটিং, অ্যাকচুয়াল পারফরমেন্স, কম্পারিজন উইথ দ্য বাজেট, অ্যান্ড whether you need to take any corrective decision you need to decide. This is the common planning and control system. আচ্ছা, এবার আসেন মিশন এন্ড ইটস এলিমেন্টস। সো মিশনটা কি? মিশনটা হচ্ছে বেসিক বিজনেস ফাংশন, হাউ ইট স্যাটিসফাইস ইটস স্টেক হোল্ডার্স। দ্যাট মিনস আমরা আমরা যেভাবে একটা বিজনেস মডেল, এনি কাইন্ড অফ বিজনেস মডেল তার স্টেক হোল্ডারদেরকে, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট মার্ক যেটা হচ্ছে যে সে বলে নাই কাস্টমারদেরকে, সে বলছে হাউ ইট স্যাটিসফাইস its stakeholders. That means you need to take care about the customer, employee, regulators, and any other ফাংশন। আপনি কিভাবে একটা কোম্পানি চালাবেন যেটা দিয়ে আপনার মাথায় কোনটা আছে, টু স্যাটিসফাই ইউর স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারকে স্যাটিসফাই করতে গেলে আপনার যা যা ফাংশন করা লাগবে ওটা আপনার মিশনের মধ্যে আসতে হবে। সো বেসিক্যালি পারপাসটা কি, মিশনের পারপাসটা কি? মিশনের পারপাসটা বিহাইন্ড দ্য সিন কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডাজ দ্য অর্গানাইজেশন এক্সিস্ট। আপনার মিশন কি হবে সেটা ডিপেন্ড করতেছে এই কোশ্চেনের আনসারের উপর, যে একটা অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে। সেকেন্ড যেটা হচ্ছে দ্য অপারেশনাল লজিক ফর দ্য অর্গানাইজেশন, হোয়াট অ্যান্ড হাউ, আপনি কি করবেন আর কিভাবে করবেন, এটার উপর আপনার স্ট্র্যাটেজিটাও মিশনের সাথে রিফ্লেক্ট করতে হবে। দেন পলিসি এন্ড স্ট্যান্ডার্ডস, দ্যাট মিনস আপনি কি ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান, ওই স্ট্যান্ডার্ড বা ওই সেট অফ পলিসিটাও মিশনে কি হইতে হবে, মিশনের সাথে কনসিস্টেন্ট হইতে হবে। দেন ভ্যালুস, অবভিয়াসলি আপনার অর্গানাইজেশন, সে ফর এক্সাম্পল আপনি ধরেন যে ইউনিলিভার যেই ধরনের ভ্যালু এক্সিবিট করে, অবভিয়াসলি একটা বা সেকেন্ড গ্রেড বা থার্ড গ্রেডের কনফেকশনারি ইন্ডাস্ট্রির কোনো কোম্পানি সেম ভ্যালু এক্সিবিট করে না।
বোঝা গেছে কথা? দেখা গেছে যে ইউনিলিভার নতুন একটা ইয়ে করলো, প্রোডাক্ট লঞ্চ করলো যেটা রিসাইকেল করা যায়। সো এই ধরনের টেকনোলজি বা এই ধরনের সাস্টেনেবিলিটি থিঙ্কিং দেখা গেছে যে নতুন কোনো কোম্পানি বা নতুন কোনো ইন্ডাস্ট্রিতে অন্য কোনো কোম্পানির ওই লেভেলে যাইতে পারে নাই। দ্যাট মিনস ইউনিলিভার আপনাকে এমন একটা থিম দিচ্ছে কাস্টমারদেরকে, যেটা যেটা ফার বেটার দেন দ্য আদার কম্পিটিটিভ থিঙ্কিং। সো এইটাই হচ্ছে ভ্যালু। আপনি একটা কোম্পানি দেখলে মনে হবে যে না, হসপিটাল ইন্ডাস্ট্রিতে ইভার কেয়ার হইতে পারে বা অন্য কোনো বড় হসপিটাল হইতে পারে, স্কোয়ার হইতে পারে। সো ইভার কেয়ার স্কোয়ারকে যখন আপনি দেখেন, তখন আপনার মাথায় আসে না প্রথমেই হসপিটাল ইন্ডাস্ট্রিতে কোনো যদি হসপিটালের কথা মাথায় আসে, আগে কোনটা আসে? ওই যে মাথায় আপনার স্ট্যান্ডার্ড সেট করা আছে, বেস্ট হসপিটাল বলতে বোঝাচ্ছে অ্যাপোলো বা ইভার কেয়ার বা স্কয়ার বা হচ্ছে এনি আদার হসপিটাল। সো আপনারা কিন্তু এটা এক্সিবিট করে নিচ্ছে, তারা তারা আপনাকে ভিজিবিলিটি এমন ভাবে দিচ্ছে যে ভিজিবিলিটি দিয়ে আপনি বাইরে থেকে বুঝতে পারতেছেন যে না, দেয়ার আর সামথিং বেটার ইনসাইড দ্য অর্গানাইজেশন। সো এটাকে বলে এক্সিবিট দ্য প্রিন্সিপালস থ্রু দ্য ভ্যালু, থ্রু দ্য আউটলুক অফ দ্য ভ্যালু ইউ নিড টু, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য অর্গানাইজেশন। মিশন ভার্সেস ভিশন। সো বেসিক্যালি মিশন আর ভিশনটা হচ্ছে কানেক্টেড, অবভিয়াসলি কানেক্টেড। মিশনটা হয় অনেকটা হচ্ছে মিড টার্মের জন্য, ভিশনটা হয় লং টার্ম। ভিশন বলে বুঝাচ্ছি যে যেটা হচ্ছে যে অর্গানাইজেশন ডাউন দ্য ইয়ার 30 ইয়ার্স বা 50 ইয়ার্স বা হচ্ছে 20 ইয়ার্স পর কি করতে চায়, আর মিশনটা হচ্ছে মিড টার্মের জন্য। জেনারেলি মিড টার্ম এন্ড শর্ট টার্ম ফোকাস হয়। সো এটা বেসিক্যালি ফান্ডামেন্টাল থিং দ্যাট অর্গানাইজেশন কি করে, এটা মিশন রিফ্লেক্ট করে। অ্যান্ড ভিশনটা হচ্ছে যে একটা অর্গানাইজেশন লং টার্ম অ্যাসপিরেশন কি, লং টার্মে একটা অর্গানাইজেশন কোন জায়গায় যাইতে চাই। সে ফর এক্সাম্পল আমি যদি বলি নকিয়ার কথা বলি, নকিয়া তো সবাই জানি আমরা যে নকিয়া টেকনোলজিক্যালি বাট বাট মোবাইল ডিভাইসে নাম্বার ওয়ান ছিল, রাইট? তাদের কম্পিটিটর আশেপাশে কোনো কিছু ছিল না, ছিল? হ্যালো, ওকে। আপনার কথা শুনতেছেন? নকিয়ার জি স্যার। কম্পিটিটর মার্কেটে কেউ ছিল না যখন নকিয়া রাজ করছে, তখন এই স্যামসাং বলেন এগুলা কোনো কিছু ছিল না, ম্যাক বলেন কোনো কিছু ছিল না, অ্যাপেল ছিল না, বা আদার গুলা আশেপাশেও ছিল না। বাট ওই সময় নোকিয়ার ভিশন কি ছিল জানেন? নোকিয়ার ভিশন ছিল দে ওয়ান্ট টু সেল মোবাইল ফোন লাইক এ ক্যান্ডি। দ্যাট ওয়াজ দেয়ার ভিশন। সো আলটিমেটলি ভিশন ইজ সামথিং দ্যাট ভিজুয়ালাইজ ইউর লং টার্ম প্ল্যানিং অফ দ্য কোম্পানি। দ্যাট মিনস আপনি লং টার্মে কোন পজিশনে যাইতে চান, আপনি নিজেকে কোথায় দেখতে চান, সেটাই ভিশন রিপ্রেজেন্ট করে। সো যদি একটা এক্সাম্পল বলি, এটা বেসিক্যালি পারপাস এন্ড টাইম ফ্রেম বেস করে মিশন এন্ড ভিশনকে ডিভাইড করা যায়। একটা হচ্ছে যে মিশনটা হচ্ছে প্রেজেন্ট এন্ড ডিসক্রাইব দ্য অর্গানাইজেশন ফান্ডামেন্টাল পারপাস অ্যাক্টিভিটিস এন্ড ভ্যালু টু দ্য স্টেক হোল্ডার্স, আর ভিশনটা হচ্ছে লুকস টু দ্য ফিউচার, আউটলুকটা দেখতে চায় এন্ড আউটলাইন দ্য অর্গানাইজেশন লং টার্ম অ্যাসপিরেশনস এন্ড ডিজায়ার ইম্প্যাক্ট এন্ড ডাইরেকশন অফ দ্য গ্রোথ। যে আপনি কিভাবে ফিউচারে গ্রো করতে চান সেটাকে কি করে আলটিমেটলি পারপাস এন্ড টাইম ফ্রেম দিয়ে মিশন এন্ড ভিশনকে কি করা যায়, সেগ্রিগেট করা যায়। দুইটা যদিও সিনোনিমাস, বাট একটা হচ্ছে প্রেজেন্ট এন্ড মিড টার্ম ফোকাস আর একটা হচ্ছে লং টার্ম ফোকাস, যেটা অর্গানাইজেশনের ডাইরেকশন দেয়। এবার আমরা একটা মিশন দেখি, মিশন এন্ড ভিশনের পার্থক্য কি সেটা দেখেন। ওয়ালমার্টের নাম তো শুনছি আমরা, ওয়ালমার্টের নাম শোনেন না এমন কেউ আছেন? জি স্যার। শোনেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, যারা শোনেন না তাদের জন্য বলছি, ওয়ালমার্ট হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিটেলার। ঠিক আছে, এনি কাইন্ড অফ থিং, লাইক লাইক আমাদের মোস্তফা মার্ট বা বিগ, সুপার বিগ রিটেল চেইন, সুপার বিগ, যেটার এক্সাম্পল হইতে পারে লাইক আপনার বাংলাদেশের জিডিপি সমান তাদের টার্নওভার। কথা বোঝা গেছে? শুধু ওয়ালমার্টের টার্নওভারই বাংলাদেশের জিডিপির সমান। সো আলটিমেটলি ওয়ালমার্টের মিশন কি দেখেন, টু সেভ পিপল মানি সো দ্যাট দে ক্যান লিভ বেটার। ওকে, ভিশনে কি বলতেছে, টু বি দ্য বেস্ট রিটেলার ইন দ্য হার্টস এন্ড মাইন্ডস অফ দ্য কনজিউমার্স এন্ড এমপ্লয়িজ। দেখছেন, তারা কিন্তু ভিশনে ভিশনে কোনো ভিশন দিয়ে বোঝাচ্ছে তারা রাইট নাও কি করতেছে। কথা বলেন, ভিশন দিয়ে কি তারা বুঝাচ্ছে রাইট নাও কি করতেছে, রাইট নাও ফাংশনটা কি সেটা বুঝাচ্ছে। রাইট নাও একটা থিম আছে যেটা তারা রিটেলার সেটা বলতেছে, বাট তারা রাইট নাও কি করছে তার ফাংশনটা কি সেটা মিশন থেকে বোঝা যাচ্ছে যে না, টু সেভ পিপল মানি। সো তারা মানুষকে কি কস্ট এফিশিয়েন্ট সার্ভিস দিচ্ছে সো দ্যাট দে ক্যান লিভ বেটার। আর ভিশনে বলতেছে দে জাস্ট ওয়ান্ট টু বি দ্য বেস্ট রিটেলার ইন দ্য হার্টস অ্যান্ড দ্য মাইন্ডস অফ দ্য কনজিউমার্স অ্যান্ড এমপ্লয়িজ। দ্যাট মিনস ইন দেয়ার ভিশন দে আর কানেক্টিং কনজিউমার উইথ দ্য এমপ্লয়ি, দ্যাট মিনস দে আর ভ্যালুইং এমপ্লয়ি। এটা কিন্তু একটা থিম।
একটা অর্গানাইজেশনের জন্য একটা বিগ পিকচার। আপনি একটা অর্গানাইজেশন জেনারেলি কি করে, শুধুমাত্র কাস্টমার বা কনজিউমার উপর ফোকাস থাকে, তারা কিন্তু এটা না, তারা এডিশনালি এমপ্লয়িকেও টেনে নিয়ে আসছে ভিশনের সাথে। দ্যাট মিনস দে ওয়ান্ট টু গ্রো উইথ দ্য কনজিউমার অ্যাজ ওয়েল এজ এমপ্লয়িজ। আচ্ছা, মাইক্রোসফটে কি বলে দেখি। মাইক্রোসফট বলতেছে যে মিশনে এম্পাওয়ার এভরি পার্সন এন্ড এভরি অর্গানাইজেশন অন দ্য প্ল্যানেট টু অ্যাচিভ মোর। দ্যাট মিনস আপনাকে কোনো না কোনো কিছু দিচ্ছে যেটা আপনাকে মোর অ্যাচিভ করতে হেল্প করতেছে। এন্ড ভিশনে বলতেছে টু ক্রিয়েট এ সাস্টেনেবল এন্ড ইনক্লুসিভ ফিউচার ফর এভরিওয়ান থ্রু টেকনোলজি ইনোভেশন। দ্যাট মিনস দে আর ওয়ান্ট টু বি দ্য টেকনোলজি বেস্ট। এটা তারা কিন্তু ভিশনে ফোকাস করে দিছে। সো ভিশন এন্ড মিশন জেনারেলি এমন হয় যেটা দিয়ে আপনাকে এক্সামে আসতে পারে, যে দুটা জিনিস দিয়ে দিল যে এটা কোম্পানির ভিশন না মিশন, আপনাকে আইডেন্টিফাই করে, বা আপনাকে বললো যে ভিশন এর মিশনের মেইন পার্থক্যটা কি। সো এমসিকিউ তে কনসেপচুয়ালি এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে আপনাদের। কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? স্যার মেইন পার্থক্য টাইমটাই। মেইন মেইন মেইনটা হচ্ছে পার্থক্যটা টাইম ফোকাস এন্ড পারপাস। একটা হচ্ছে মিশনে যেটা আপনাকে বেসিক অ্যাক্টিভিটিটা রিফ্লেক্ট করবে, আর ভিশনটা হচ্ছে অবভিয়াসলি লং টার্ম এন্ড ফিউচার ডাউন দ্য লাইন আফটার 30 ইয়ার্স কি হইতে চান। টাইম ফ্রেমটা ইম্পর্টেন্ট এখানে, রাইট? টাইম ফ্রেমটা এন্ড ফোকাসটা, একটা হচ্ছে ডাইরেক্টিভ ফোকাস আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি ফোকাস। ক্লিয়ার স্যার। ক্লিয়ার? ওকে। সো গোলস গোলস এন্ড গোলস এর মধ্যে আমরা এইমস এন্ড অবজেক্টিভ সেম থিং। সো হোয়াট আর দ্য গোলস, আমরা কিন্তু ভিশন, তারপর মিশন, তারপর গোলস এন্ড অবজেক্টিভে আসছি। সো গোলসটা কি? গোলসটা বেসিক্যালি যেটা হচ্ছে আপনার মিশনকে সাপ্লিমেন্ট করে। দেয়ার আর টু টাইপস অফ গোলস। একটা হচ্ছে যে আপনার কোয়ালিটেটিভ বা নন অপারেশনাল, এটা হচ্ছে অপারেশনাল বা কোয়ান্টিটেটিভ। সো যদি স্ট্রেট ফরওয়ার্ড বলি, একটা কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ কি? ইউ জাস্ট ওয়ান্ট টু বি দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউসার, সে ফর এক্সাম্পল। আর কোয়ান্টিটেটিভ দিকে হইতে পারে যে না, আপনার আপনার সেলসকে 10% বাড়াতে চান। সো কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ গোল আলটিমেটলি একটা গোলেরই পার্ট, দুটোটাই তো গোল। সো আলটিমেটলি পরীক্ষায় আপনার আসতে পারে যে একটা এক্সাম্পল দিয়ে বলে দিল যে টু ইনক্রিজ দ্য ভলিউম বাই 10%, ইজ দিস অপারেশনাল গোল আর নন অপারেশনাল গোল আর কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ গোল? এই ধরনের কোশ্চেন আসতে পারে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, অবজেক্টিভ। অবজেক্টিভ শুড বি স্মার্ট, এটা আমরা পড়ে আসছি। আপনার আপনার অবজেক্টিভও মাস্ট বি স্মার্ট। একটা সিএ স্টুডেন্টের অবজেক্টিভ স্মার্ট হতে হবে। স্মার্ট মিন্স কি? এখানে স্মার্ট বলতে বোঝাচ্ছে স্পেসিফিক। আপনি সার্টিফিকেট লেভেলের স্টুডেন্ট, আপনি কয়টা সাবজেক্ট পরীক্ষা দিবেন স্পেসিফিক করতে হবে। অবজেক্টিভ আপনি স্পেসিফিক করতে হবে ফ্রম দ্য ডে ওয়ান। আপনি 3টা পরীক্ষা দিবেন, 5টা দিবেন না 7টা দিবেন, ইটস আপ টু ইউ, বাট ইউ নিড টু বি স্পেসিফাইড। দেন মেজারেবল। মেজারেবল কি? অবভিয়াসলি পাঁচ দিয়ে মেজার করা যাবে। অ্যাচিভেবল, দ্যাট মিনস আপনি আপনি ডিসাইড করেন নিজে অ্যাসেস করে যে আপনি 5টা পরীক্ষা দিচ্ছেন, এটা কি 5টা পরীক্ষা দিচ্ছেন কেন? পাস করার জন্য। সো অবভিয়াসলি এটা অ্যাচিভেবল কিনা, ইউ নিড টু অ্যাসেস দোজ ক্রাইটেরিয়া, যে আপনি অ্যাচিভ করতে পারবেন কিনা। দেন রেলিভেন্ট, অবভিয়াসলি রেলিভেন্ট, আপনি যেহেতু পরীক্ষা দিচ্ছেন সার্টিফিকেট লেভেলে, এটা রেলিভেন্ট টু দা, আপনার সাথে রেলিভেন্সি কতটুকু আছে সেটা জাস্টিফাই করতে পারেন। টাইম বাউন্ড, আপনাকে অবশ্যই টাইম বাউন্ড বলতে আপনি ঠিক করলেন 5টা সাবজেক্ট পাস করবেন, কয় বছরে পাস করবেন, যদি এটা ঠিক করা না থাকে তাহলে আপনার অবজেক্টিভটা স্মার্ট হবে না। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে। সো পারপাস অফ দ্য অপারেশনাল গোলস। সো আলটিমেটলি অপারেশনাল গোলে কিছু পারপাস আছে। একটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট দ্য মিশন, সেটা বলে আসছে ফার্স্টে। গোলের কাজ কি? গোলের কাজ হচ্ছে মিশনকে ফ্ল্যাশ দেওয়া, মিশনকে সাপ্লিমেন্ট করা, মিশন যেটা এটাকে কি করা, অ্যাচিভ করা। সো ইমপ্লিমেন্ট দ্য মিশন ইজ দ্য নাম্বার ওয়ান পারপাস। দেন হচ্ছে পাবলিসাইজ দ্য ডাইরেকশন অফ দ্য অর্গান। দ্যাট মিনস হচ্ছে একটা অর্গানাইজেশন কোন ডাইরেকশনে যাবে, এটা হচ্ছে ভিশন। এটাকে পাবলিসাইজ করার জন্য বা যেটাকে কি করার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য টু দ্য পিপল, এটা হচ্ছে যে পারপাস অফ দ্য অপারেশনাল গোলস। যে আপনার ভিশন এটা, আপনি মোবাইল ফোন ক্যান্ডির মধ্যে বিক্রি করতে চান, বাট আপনি যদি টেকনোলজির সাথে অ্যাডপ্ট না করেন, আপনার আপনার প্রোডাক্ট যদি টেকনোলজি মানে ইউজারদের ডিমান্ড মিট না করতে পারে, তাহলে আপনার কি হচ্ছে না, ইউ আর নট পাবলিকাইজিং দ্য ডাইরেকশন অফ দ্য অর্গানাইজেশন। দ্যাটস ওয়াই নোকিয়া নোকিয়া গেট অবসোলেট। সো আলটিমেটলি, এন্ড 3 নম্বরে যেটা বলতেছে অ্যাপ্রাইজ দ্য ভ্যালিডিটি অফ দ্য ডিসিশন। দ্যাট মিনস আপনি অর্গানাইজেশন ফ্রম দ্য টপ যে ডিসিশন গুলো নিচ্ছে, এটা ভ্যালিড, এটা আপনাকে অ্যাপ্রাইজ করতে হবে থ্রু ইউর অপারেশনাল গোল। দ্যাট মিনস এটা অনেকটা এমন যে আপনার আপনার ভিশন বা মিশনের সাথে আপনার অপারেশনাল যে অ্যাকশন, এটা অবশ্যই কনসিস্টেন্ট হতে হবে।
and assess and control the actual performance. That means আপনাকে অবশ্যই অ্যাকচুয়াল পারফরমেন্সটাকে কি করতে হবে, অ্যাসেস এন্ড কন্ট্রোল করা থাকতে হবে। এটা অপারেশনাল গোলের মেন অবজেক্ট। আপনার গোল আছে অপারেশনাল, বাট এটা অ্যাসেস এন্ড কন্ট্রোল না থাকলে কি হবে না, আলটিমেটলি এই গোলটা অ্যাচিভ হবে কি হবে না সেটাও আপনি জানতে পারবেন না। আলটিমেটলি অ্যাসেস এন্ড কন্ট্রোল ইজ দ্য জেনারেল পার্ট অফ দ্য হোয়াট, জেনারেল পার্ট অফ দ্য অপারেশনাল গোল মেজারমেন্ট। আচ্ছা, এইটা হচ্ছে মেন সামারি স্যার এখানে স্যার জি, এনি থার্ড কোশ্চেন? পয়েন্টটা একটু বুঝাইতেন। আচ্ছা, থার্ড পয়েন্টটা যেটা বলতেছে, অ্যাপ্রাইজ দ্য ভ্যালিডিটি অফ দ্য ডিসিশন by assessing whether those are sufficient to achieve the stated objective. That means আপনার অপারেশনাল গোলটা, সে ফর এক্সাম্পল একটা একটা প্র্যাকটিক্যাল সিনারিও ধরেন, যদি আপনার অপারেশনাল গোল না থাকতো তাহলে কি হইতো? ধরেন যে আপনি কি কারণে প্রোডাকশন করতেছেন আপনি জানেন না। থিঙ্ক অ্যাবাউট এ সিনারিও হোয়ার দেয়ার আর নো অপারেশনাল গোলস। আপনি ফরগেট অ্যাবাউট দ্য পয়েন্ট, আপনি আমার এক্সাম্পলে আসেন। ধরেন যে এমন একটা ফ্যাক্টরি আছে যেটা প্রোডাকশন করতেছে, সেটা জানে না তার গোল কি বা তার অপারেশনাল গোল কি সে জানে না। তাহলে তাহলে দ্যাট প্রোডাকশন ডিপার্টমেন্ট ইজ ইন এ ডার্ক, যেখান থেকে এটা পসিবল না, তার জন্য পসিবল না, কার জন্য, ওই ডিপার্টমেন্টের জন্য। অপারেশনাল গোল যে মানে যে অ্যাকচুয়ালি পারফর্ম করতেছে তার জন্য এটা পসিবল না। কি পসিবল না? সে যে ডিসিশনটা নিচ্ছে, সে ফর এক্সাম্পল সে ডিসিশন নিচ্ছে যে প্রোডাকশন 10% বাড়াবে, ঠিক আছে, মার্কেটের ডিমান্ড আছে, সো প্রোডাকশন 10% বাড়াবে। এই যে 10% প্রোডাকশন ইনক্রিজের ডিসিশনটা, এই ডিসিশনটা কিভাবে আসছে? এটা আসছে হচ্ছে আপনার গোল থেকে। আপনার দেয়ার আর সাম বেঞ্চমার্ক, এন্ড ওই বেঞ্চমার্ক অনুযায়ী আপনার প্রোডাকশন অ্যাক্টিভিটি বাড়ানো লাগতেছে। কেন বাড়ানো লাগতেছে? কারণ আপনার গোল যে বেড়ে গেছে, গোলে আপনি বলতেছেন যে 10% প্রোডাকশন বাড়াইতে হবে। এই প্রোডাকশন ইনক্রিজের যে ট্যাগ লাইন বা গোল, এই গোলটা আপনার অ্যাক্টিভিটিকে রিফ্লেক্ট করতেছে। এন্ড এই অ্যাক্টিভিটিটাকে অ্যাপ্রাইজ করার জন্য অবভিয়াসলি আপনার অপারেশনাল গোল লাগবে। এটাই বলতেছে তারা, যে পারপাসেস অফ দ্য অপারেশনাল গোল ইজ সামথিং দ্যাট দ্যাট অ্যাপ্রাইজ দ্য ভ্যালিডিটি অফ দ্য ডিসিশন। দ্যাট মিনস আপনি যদি 10% প্রোডাকশন বাড়াবেন, ওইটা বাড়াইতে গেলে আপনার কি করা লাগবে? আপনার অ্যাক্টিভিটি বাড়ানো লাগবে, আপনার আপনার লেবার বাড়ানো লাগতে পারে, বা লেবারের অ্যাক্টিভিটি লেভেল বাড়ানো লাগতে পারে, বা র মেটেরিয়াল ইনপুট বাড়ানো লাগতে পারে, বা প্রসেস এফিসিয়েন্সি আনা লাগতে পারে। এই যে 3-4টা ডিসিশন নিচ্ছেন আপনি, এই ডিসিশনের ভ্যালিডিটিটা আলটিমেটলি অপারেশনাল গোল থেকে জেনারেট হচ্ছে। ইফ দেয়ার আর নো অপারেশনাল গোল, আপনার ওই অপারেশনাল, আপনার যে ডিসিশন গুলো নিচ্ছেন যে ইনপুট বাড়াবেন, কেন বাড়াবেন? এটা ওই যে অপারেশনাল গোল আছে 10% প্রোডাকশন বাড়াইতে হবে, এই কারণে। সো আলটিমেটলি এভরি কাইন্ড অফ ডিসিশন উইল বি ভ্যালিডেটেড এন্ড অ্যাপ্রাইজড অ্যাকর্ডিং টু দ্য অপারেশনাল গোল। গট মাই পয়েন্ট? জি স্যার। কোনো কনফিউশন আছে? মেইন জিনিসটা হচ্ছে আপনার না যে স্যার। অপারেশনাল গোল আছে, এই অপারেশনাল গোলটাই আলটিমেটলি আপনি যে ডিসিশন গুলো নিচ্ছেন এই ডিসিশন গুলোর ভ্যালিডিটি অ্যাপ্রাইজ করবে। আলটিমেটলি অ্যাপ্রাইজ মানে কি, মূল্যায়ন করা। দ্যাট মিনস আপনি যে ডিসিশন নিচ্ছেন, ডিসিশন গুলার কারেক্ট, রং, ইফেক্টিভ না নন ইফেক্টিভ, এই যে অ্যাপ্রাইজাল, এই অ্যাপ্রাইজালটা আলটিমেটলি জেনারেট হবে ফ্রম দ্য অপারেশনাল গোল। যদি অপারেশনাল গোল না থাকতো তাহলে আপনি অ্যাপ্রাইজ করার চান্সই পেতেন না, কারণ দেয়ার আর নো বেঞ্চমার্ক। যেখানে কোনো বেঞ্চমার্ক নাই, আপনি যা করবেন সেটাই বেঞ্চমার্ক। সো কোনো অ্যাপ্রাইজ করার বেঞ্চমার্ক নাই। যেহেতু গোল আছে, দ্যাট মিনস গোলটার সাথে আপনার অ্যাকচুয়াল পারফরমেন্সের অ্যাপ্রাইজ করার একটা বেঞ্চমার্ক আছে। জি ক্লিয়ার? স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার। Okay, ultimately, this is the summary that we have discussed through last two class. Any question from your side? Any question? আপনারা যা পড়ছেন ওভারঅল চ্যাপ্টার 1টা তো অবভিয়াসলি সবাই পড়ছেন, সো চ্যাপ্টার 1 থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা, ইন্টারেক্টিভ কোশ্চেন বা হোয়াট এভার? ওকে, ওকে, সো আমি আমি আনসার, কেউ বলবেন না, আমি জাস্ট বলবো। আপনারা হচ্ছে এটা, দাঁড়ান, লেট মি শো ইউ ওয়ান থিং। ওকে, আপনারা কি একটা এক্সাম দিতে চান এই চ্যাপ্টারের উপর? বেটার সেটা করি। ওকে স্যার। ওকে, আমি তাহলে চ্যাট বক্সে একটা কোশ্চেন দেই, সো বেটার আনসার দিস।
Let me check whether an answer is that question. আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। ইটস টু তরিকুল ইসলাম ভাই, আপনার মিউটটা একটু আনমিউট করে দিলে ভালো হয়। ওকে। আচ্ছা, এইখানে 20টা কোশ্চেন আছে, আপনাদের সময় হচ্ছে 15 মিনিটস। ওকে, 15 না 10 মিনিটস, একদম ইজি। এটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ডাউনলোড হচ্ছে না, ওয়ান ড্রাইভ থেকে রেস্ট্রিকশন দেওয়া আছে মেবি। ট্রাই अगेन। ওকে, শেয়ার হবে না এখন। ওকে, চ্যাট বক্সে কোশ্চেনটা দিলাম। সো এটা টাইম হচ্ছে ফ্রম 9:57 টু হোয়াট 3:10, 12, 10, 12। ওকে, 15 মিনিটস, ম্যাক্সিমাম 15 মিনিটস, 10 মিনিটস এর কোশ্চেন। এটা যদিও একদম ইজি কোশ্চেন। সবাই পাইছেন এটা কোশ্চেনটা? চ্যাট বক্স থেকে এটা ওপেন করেন, আপনাদের আনসার গুলো লিখেন কুইক। স্যার আনসার কি একের অধিক হইতে পারবে? হইতে পারবে, ইউ ক্যান ওকে। সিলেক্ট।
গা তো একটা হাতির মতো বড়।
Okay, so I think 13 minutes is sufficient enough for this question. কি বলেন আপনারা? সবার শেষ? Okay, 2 minutes. Just 2 minutes. Just 2 minutes. It's a test. Okay. Okay, time is up. Okay. প্রবলেম গুলো নিয়ে একটু কথা বলি। কার কোনটাতে প্রবলেম হয়েছে বা ম্যাক্সিমাম কতজন শেষ করতে পারছেন এই 20টা কোয়েশ্চেন উইদিন দ্যাট গিভেন টাইম? শেষ হয় নাই কার একটু বলবেন? আর 12টা শেষ করছে। 12টা শেষ করছেন। ওকে, আর আমি সবগুলো শেষ করেছি। সবগুলো শেষ করছেন। আচ্ছা, ইজ দিস দা, এটা কি কোশ্চেন ছিল? না, এটা মেবি সিলেক্টিভ কিছু কোশ্চেন ছিল এখানে। এটা হবে এটা। ওকে, দিস ওয়ান রাইট? আচ্ছা, নাম্বার 1 আনসার কি? সবাই সি, বলেন। এ টাইপ অফ গভর্নমেন্ট সি। এজেন্সি। ওকে, নাম্বার 2? আর একটু জুম নাম্বার করে দেন। বি, Okay, zoom. Okay, now what is the Pathway key to social and characteristics of a environmental well-defined sustainability. strategic goal? কি বলেন আপনারা বলেন? নাম্বার ডি স্যার। Okay, number 3, D. aims and objectives are in an organization typically. সি নাম্বার স্যার, অপশন একটু স্যার উপরে অপশনগুলো দেখতে D number, ডি নাম্বার হবে স্যার। 3 এর বাকি অপশনগুলো জি। দেখা যাচ্ছে না, একটু উপরে। ডি ডি ডি। Okay, D. Okay, কারো কোনো দ্বিমত আছে? বলেন, থাকলে বলেন। এখানে মনে হচ্ছে একটা, অনেকে আছে সি দিছেন, আমার কাছে মনে হচ্ছে কেন জানি। D কেউ নাম্বার কি সি দিয়েছে, দিছেন? D। 3 নাম্বারটা কেউ সি দিয়েছেন? জি No, স্যার। sir. বলবেন? আচ্ছা, কেন সি হবে না সেটা জাস্টিফিকেশন দরকার আছে নাকি? এইমস এন্ড অবজেক্টিভস ইন এন অর্গানাইজেশন টিপিক্যালি, দ্যাট মিন্স বলতেছে এইমস এন্ড অবজেক্টিভস আর সিনোনিমাস উইথ দ্য কোম্পানিজ ভিশন। এটা ডাইরেক্টলি সিনোনিমাস না, রিপ্রেজেন্ট করে লং টার্ম অ্যাসপিরেশনস কে। অবভিয়াসলি লং টার্ম ভিশনের সাথে এইমস এন্ড অবজেক্টিভস কি করে, কানেক্টিভিটি আছে, বাট সিনোনিমাস না। এটা হচ্ছে যে রিপ্রেজেন্ট লং টার্ম অ্যাসপিরেশনস এন্ড সাবজেক্টিভ ফ্রিকোয়েন্ট চেঞ্জ। দ্যাট মিন্স হচ্ছে আপনার এটাকে কিন্তু বিতে বলতেছে aims and objectives in an organization typically represent the long term aspiration. That means আপনার লং টার্ম ভিশনটা মাথায় রেখেই aims and objectives করা হয়, ঠিক আছে? and subject to frequent change.
এই ফ্রিকোয়েন্ট চেঞ্জটা একবারে ভেরি ইউনিক টু দ্য অবজেক্টিভস এন্ড এইমস, কারণ এইমস এন্ড অবজেক্টিভস খুব কুইকলি চেঞ্জ হয়, যত উপরে উঠবেন তত স্লো চেঞ্জ হবে। তারপর হচ্ছে কি মিশন, তারপর ভিশন, যত উপরে উঠবেন তত তত স্লোলি চেঞ্জ হবে, যত নিচে থাকবেন তত ফ্রিকোয়েন্ট চেঞ্জ হবে। ওকে, সো ওকে স্যার। নাম্বার 4 এর আনসার কি বলেন? নাম্বার 4 এর অ্যান্সার হাই লেভেল পারপাস ফর হুইচ অ্যান অর্গানাইজেশন এক্সিস্ট। ওকে, ভেরি গুড। সবাই কি সি দিয়েছেন? কারোর দ্বিমত আছে? নো থাকলে স্যার। বলতে পারেন। ওকে, নাম্বার 5, হোয়াট ডিস্টিংগুইশেস শর্ট টার্ম অবজেক্টিভস ফ্রম দ্য লং টার্ম? সি, সি নাম্বারটা স্যার সি। ডি। শুড জাস্ট সি হবে স্যার। আচ্ছা, দেখি আমরা কি বলতেছে। হোয়াট ডিস্টিংগুইশেস শর্ট টার্ম অবজেক্টিভস ফ্রম দ্য, এখানে কি চাইছে? চাইছে যে কোন জিনিসটা শর্ট টার্ম অবজেক্টিভ থেকে লং টার্ম অবজেক্টিভকে বা লং টার্ম গোলকে কি করে ডিস্টিংগুইশ করে। ফার্স্টে কি বলতেছে? শর্ট টার্ম অবজেক্টিভস আর মোর ইম্পর্টেন্ট দেন, এটা তো ডিস্টিংগুইশ করে না। সেকেন্ড বলতেছে লং টার্ম গোলস আর স্পেসিফিক হোয়াইল শর্ট টার্ম অবজেক্টিভস আর জেনারেল। এটা 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 কারেক্ট না। বিটা কারেক্ট, কে বলছেন বলেন, লজিক কি আপনার? বি নাকি বিটা সি? কারেক্ট না, কারণ হচ্ছে লং টার্ম আর স্পেসিফিক এন্ড হোয়াইল শর্ট টার্ম অবজেক্টিভস আর জেনারেল। শর্ট টার্ম তো জেনারেল হয় না, হয় জেনারেল হয়, শর্ট টার্ম তো স্পেসিফিক হবে। এন্ড সি তে বলতেছে লং টার্ম গোলস এক্সটেন্ড বিয়ন্ড 1 ইয়ার, কারেক্ট, হোয়াইল কি শর্ট টার্ম অ্যান্সার হবে? অ্যান্সার সি হবে স্যার। আর achieved within a shorter time frame। আচ্ছা, সি তে কার অবজেকশন আছে এটা বলেন তো, কে সি বলেন নাই সেটা একটু জানতে চাই। সিটা কেন হয় নাই? লং টার্ম গোলস এক্সটেন্ড বিয়ন্ড 1 ইয়ার, অবভিয়াসলি লং টার্ম গোল মোর দেন 1 ইয়ারের জন্য হবে। এন্ড হোয়াইল শর্ট টার্ম অবজেক্টিভস আর অ্যাচিভ উইদিন এ শর্টার টাইম ফ্রেম। এটাতে কার প্রবলেম আছে বা কার মানে জাস্টিফিকেশনে যায় না এটা? দিস ইজ দিস ইজ সামথিং that is more correct in compared to the other options. And D তে যেটা বলতেছে short term objective focus on profitability, not only short term objectives always focus on profitability but also long term objective, যে কোম্পানি একদম নিউ তার জন্য লং টার্ম অবজেক্টিভ হচ্ছে প্রফিটেবিলিটিতে যাওয়া। সো এটা কখনো কারেক্ট আনসার হইতে পারে না। হোয়াইল লং টার্ম গোলস ফোকাস অন দ্য মার্কেট শেয়ার, লং টার্ম গোল শুধুমাত্র মার্কেট শেয়ারে ফোকাস করে না, লং টার্ম সেভারাল থিং আছে, অনেক কিছু আছে এখানে। শুধু স্পেসিফিকলি মার্কেট শেয়ার বা স্পেসিফিকলি প্রফিটেবিলিটি শর্ট টার্ম লং টার্ম ডিল করে না। অবজেক্টিভ বেসড অন কোম্পানি এজেন্ডা অনুযায়ী ডিফারেন্ট হতে পারে, কারোর জন্য লং টার্ম গোল, কারোর জন্য শর্ট টার্ম গোল হতে পারে। সবাই একটু স্পেসিফিকলি শুনেন, কারোর জন্য লং টার্ম, কারোর জন্য সেটা শর্ট টার্ম হতে পারে। সো ইটস নট লাইক দ্যাট যে শর্ট টার্ম প্রফিটেবিলিটির জন্য ফোকাস হবে, লং টার্ম মার্কেট শেয়ারের জন্য ফোকাস হবে। বোঝা গেছে কথা? এটা পার্শিয়ালি বলতে কোনো অর্গানাইজেশনের জন্য কারেক্ট হতে পারে, বাট ইন জেনারেল থিওরিতে এটা কারেক্ট না, সবার জন্য কারেক্ট না। সি তে যেটা বলতেছে লং টার্ম গোল অবভিয়াসলি 1 বছরের বেশির জন্য হয়, আর শর্ট টার্মটা শর্ট টাইম পিরিয়ড ফ্রেমের জন্য হয়। 6 এ বলতেছে হুইচ স্টেকেহোল্ডার গ্রুপ ইজ টিপিক্যালি কনসার্ন উইথ দ্য এনশিওরিং দ্য লং টার্ম ভায়াবিলিটি এন্ড প্রফিটেবিলিটি অফ বিজনেস। কে? বি নাম্বার। বি। শেয়ার হোল্ডার। রাইট, রাইট। বি নাম্বার। হোয়াট রোল ডু রেগুলেটরি এজেন্সি প্লে ইন এ বিজনেস? সি। সি নাম্বার। সি হলো সি নাম্বার স্যার। রাইট, কারেক্ট, কারেক্ট। So how do local communities influence business as stakeholders? সি এটা নাম্বার। সি নাম্বার। Okay, communities, local communities. Communities are not the financer. স্যার Okay. সি হবে। সি সি তে কি নাম্বার বলতেছে? স্যার। দে মে ইমপ্যাক্ট দ্য বিজনেস অপারেশনস, রেপুটেশন, সোশ্যাল রেসপন্সিবিলিটি তিন এফোর্টস। আচ্ছা, কেন হবে না বলেন তো? আচ্ছা, অন্য অপশন গুলো দেখি একটু। দে হ্যাভ নো ইমপ্যাক্ট বিয়ন্ড, এটা তো হইতেই পারে না। আচ্ছা, বি তে বলতেছে দে প্রোভাইড ফান্ডিং, ফাইন্যান্সাররা করে, তারা করে না। দে আর আনইন্টারেস্টেড ইন দ্য বিজনেস, আনইন্টারেস্টেড না, লোকাল কমিউনিটি অবভিয়াসলি ইন্টারেস্টেড। তো সো সি হবে। সি ইজ সি দ্য হবে আনসার। স্যার। সি ইজ দ্য আনসার। আরেকটা অ্যাপ্রোচ শিখিয়ে দিই আপনাদেরকে, যখন দেখবেন যে কোনো আনসারই কারেক্ট, একবারে কারেক্ট হয় না, তখন এলিমিনেশন প্রসেসে যাবেন। যেমন এখানে দেখেন 8-এর সাথে রেলিভেন্ট, এটা একবারে রেলিভেন্ট না, বাট অন্যগুলো কি না, তার থেকেই রেলিভেন্ট। কথা বোঝা গেছে বাংলা কথা? জি আপনি স্যার। যখন এলিমিনেশন প্রসেসে যাবেন, যখন দেখবেন যে আপনার ডাইরেক্ট আনসার নাই, তখন এলিমিনেশন প্রসেসে যাবেন। এলিমিনেশন দেখেন যে এ, বি এন্ড ডি ডাইরেক্টলি এলিমিনেটেবল, রাইট? সো ডাইরেক্টলি অ্যাভয়েডেবল। দেন আলটিমেটলি লোকাল কমিউনিটিতে আপনার হইতে পারে
বিভিন্ন সংঘ, সোশ্যাল কমিউনিটি হইতে পারে, হ্যাঁ সমিতি হইতে পারে। এটা ডাইরেক্টলি ফান্ডিং এর জন্য না, আপনার তো শুধু এটা বলতেছে ডাইরেক্ট সিঙ্গেল সেন্টেন্সে যে দে প্রোভাইড ফান্ডিং ফর দ্য বিজনেস প্রজেক্টস। ইটস নট লাইক দ্যাট দে আর ডেডিকেটেডলি ফান্ডিং। দে মে ফান্ড, বাট দিস ইজ নট দেয়ার প্রাইমারি ফাংশন। গট মাই পয়েন্ট? স্টেক হোল্ডার সবাই তো ফান্ডিং করে না, স্টেক হোল্ডারদের মধ্যে শুধুমাত্র শেয়ার হোল্ডারটা ফান্ডিং করে। এটা ওয়ান কে? সাইড, একটা সাইড বলতেছে শুধুমাত্র, যেটা হচ্ছে যে দে, গভর্নমেন্ট তো স্টেক হোল্ডার, গভর্নমেন্ট তো আর ইয়ে করে না, ফান্ডিং করে না। তাহলে এই, হ্যাঁ রাইট, এইখানে যেটা বলতেছে যে মোর কারেক্ট আনসারে যাইতে হবে যখন আপনার এমসিকিউ তে আসেন, তখন এলিমিনেশন প্রসেসে যাইতে হবে, যেটা মোর কারেক্ট এলিমিনেট করে ওই অপশনটাতে যাইতে হবে। এখানে ডাইরেক্টলি এটা আনসার না, কারণ হচ্ছে দে আর নট স্ট্যান্ড ফর ফান্ডিং অনলি। ওকে, local communities are not straightforward funder but financer of the company or business project. They may fund, but they are not directly funder. They may have other functions like operations, reputation, and social responsibility efforts. It's more important. It's social responsibility efforts. Okay. They may impact the business operations. Obviously, business impact করতে পারে, business reputation নিয়ে কোয়েশ্চেন করতে পারে, social authority এইটা more accurate. ফান্ডিংটা ওয়ান অফ দ্য পার্ট, একটা কমিউনিটি ফান্ড করতে পারে, আই এম নট ডিসএগ্রি অন দিস, বাট মেইন থিং হচ্ছে এটা মোর অ্যাকুরেট। এমসিকিউ তে জেনারেলি এই ধরনের কোশ্চেনে ফেস করবেন, যেটা ক্লোজলি অ্যাকুরেট, যেটা লেস অ্যাকুরেট, যেটা ডাইরেক্টলি কানেক্টেড, যেটা ইনডাইরেক্টলি কানেক্টেড। কথা বোঝা গেছে? স্যার আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলেন। They provide funding for the business project. They may provide, but they don't dedicatedly funding the project. Clear? Okay. Which stakeholder group is primarily concerned with the day-to-day operations in the management? Okay. এমপ্লয়িজ। employees Employees. 3 number Right. 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 Is how to create or impact a business. কোনটা কোনটা? হ্যাঁ, ডে টু ডে। আচ্ছা, কোনটা হবে না? শেয়ার হোল্ডার আপনার ডে টু ডে অপারেশনে ইম্প্যাক্ট করে না। জেনারেলি কর্পোরেট মডেলে শেয়ার হোল্ডার হচ্ছে রিমোট পার্ট। বোর্ড অফ অপারেশনস বা বোর্ড অফ ডাইরেক্টরস উইল ম্যানেজ অর কি বলে অ্যাপয়েন্ট দ্য ম্যানেজমেন্ট অর দ্য এমপ্লয়ি টু ম্যানেজ দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস। আলটিমেটলি শেয়ার হোল্ডার রিমোটলি কানেক্টেড। বোঝা গেছে কথা? ক্লোজলি কানেক্টেড হচ্ছে এমপ্লয়ি। হাউ ডু ক্রেডিটরস ইম্প্যাক্ট এ বিজনেস এজ এ স্টেক হোল্ডার? ক্রেডিটর কি করে এবার বলেন আপনার। সি সি। ওকে, রাইট রাইট। 11তে কি বলছে? হোয়াট ইজ দ্য রোল অফ দ্য মিডিয়া এজ এ স্টেক হোল্ডার ইন দ্য বিজনেস? C. See, এটা very accurate. Okay, what is a business model? Sir, C. সি সি जिसके में how business के delivers and capture value. Okay, very good. So, which features of a successful business model focus on a company? This is customers. So, which features of a successful business model? একটা সাকসেসফুল বিজনেস মডেলের কোন ফিচারটা ফোকাস করে হাউ এ কোম্পানি রিচেস এন্ড এঙ্গেজেস উইথ ইটস কাস্টমার? একটা কোম্পানি 3 নাম্বারটা Value স্যার, proportion. Sir, C হবে। 3 নাম্বারটা স্যার ভ্যালু কে বলতেছেন, কতজন এতে আছেন বলেন তো, কতজন সিতে আছেন সেটা জানতে চাই। স্যার এ এই নাম্বার Sir, C হবে। সিতে আর 3 কেন নাম্বার বলতেছেন? অ্যানসার 3 সিতে নাম্বার। অর্জনা আপনার ওইখান থেকে শব্দ আসতেছে। আচ্ছা, এইখানে একটু ট্রিকি জিনিস আছে, যেটা হচ্ছে ভ্যালু ক্রিয়েশনটা স্যার ইম্পর্টেন্ট না স্যার মানে আন্ডারস্টুড রাইট। বাট সিতে যারা বলতেছেন তাদের কনফিউশনটা দূর করা লাগবে, তো কেন সি না সেটা বলতে চাচ্ছি। এ ইজ ডাইরেক্টলি কানেক্টেড, এ ইজ দ্য আনসার, বাট সি কেন না সেটা বলি। সেটা হচ্ছে যে হুইচ ফিচার অফ এ সাকসেসফুল বিজনেস মডেল ফোকাসেস অন হাউ এ কোম্পানি রিচেস। একটা কোম্পানি কিভাবে কাস্টমার সাথে এঙ্গেজ হয় এবং কাস্টমারকে ডেলিভারি দেয়, এটা আলটিমেটলি ভ্যালু প্রপোজিশনের মাধ্যমে। ভ্যালু প্রপোজিশন ইজ দ্য চেইন অফ দ্য ভ্যালু দ্যাট ইউ আর প্রোভাইডিং টু দ্য কাস্টমার্স ফ্রম ইউর প্রোডাক্ট অর সার্ভিস। দ্যাট মিনস আপনি কাস্টমারকে কি কি সার্ভিস দিচ্ছেন, একটা প্রোডাক্ট দিলে প্রোডাক্টের কি কি সার্ভিস দিচ্ছেন, কি কি ফিচার আছে, এটা আলটিমেটলি ভ্যালু প্রপোজিশনে ডিফাইন করে। কাস্টমার সেগমেন্ট ইজ এ বেসিক্যালি ক্লাসিফিকেশন অফ দ্য কাস্টমার। ইটস নট হাউ এ কোম্পানি রিচেস। এটা রিচ করে না, এঙ্গেজ করে না, এটা কাস্টমারকে এঙ্গেজ করে না, কাজ নাই। যদি এমন হতো যে
how a business focus on the priority of the customer or the different varying needs of the customer, তাইলে আপনি কাস্টমার সেগমেন্ট বলতে পারছেন। 5 মিনিট লাগে। সো হাউ কোম্পানি রিচেস এন্ড এঙ্গেজ উইথ দ্য কাস্টমার, আলটিমেটলি কাস্টমার সেগমেন্ট এটা হবে না, কারণ যদি বলতো যে না হাউ উই ক্যান ক্লাসিফাই বা হাউ উই ক্যান সার্ভ ডিফারেন্ট বা ভেরিং নিড অফ দ্য কাস্টমার, তাহলে আসতো কাস্টমার সেগমেন্ট, যে ডিফারেন্ট কাস্টমারকে স্পেল করে আপনি প্রায় কাস্টমারের ডিমান্ডটাকে আলাদা আলাদা করে কাস্টমার সেগমেন্টে নিয়ে আসছেন। লাইক আপনার ল্যাপটপের ক্ষেত্রে দেখা গেছে যে গেমিং ল্যাপটপ একটা, প্রফেশনাল ল্যাপটপ একটা, বেসিক ল্যাপটপ একটা। সো এটা কাস্টমার সেগমেন্ট তখন আসতো যে ডিপেন্ডিং অন দ্য different customer need, how do a business model can satisfy the customer need। কথা বোঝা গেছে? Yes or no? ইয়েস স্যার। জি স্যার। 14, how do subscription based business model generate স্যার revenue? এ হবে। বি। 3 নাম্বার। নাম্বার 3 সি নাম্বার স্যার। Okay, very tricky question যদিও এটা। স্যার এ। by by selling advertising space, এটা সাবস্ক্রিপশন বেস মডেলের জন্য নয়। কেন নয়? কারণ হচ্ছে তারা সাবস্ক্রিপশন নিচ্ছে, তারা অ্যাড নিবে আপনার কাছ থেকে না। যদি এমন হয়তো যেটা ফ্রি 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 ফ্রেমওয়্যার, ফ্রি কোম্পানির ক্ষেত্রে সেলিং অ্যাডভার্টাইজিং ইজ দ্য মেইন কথা। এমন হয়তো যে যে বিজনেস মডেলটা আপনাকে ফ্রি সার্ভিস দিচ্ছে, লাইক আপনি ইউটিউব চালাচ্ছেন, বোঝা গেছে কথা? ইউটিউবে কি আপনি টাকা হ্যাঁ। দেন চালাতে গেলে? না স্যার, আমি তো এটা ভেবেই বলছি সাবস্ক্রিপশন তো ইউটিউবেই করে। আপনি ইউটিউবে সাবস্ক্রিপশন দেন না তো, যেটাতে সাবস্ক্রিপশন দেন সেটা হচ্ছে যে বাই প্রোভাইডিং গুডস ইন এক্সচেঞ্জ হবে রিকারিং ফি, আপনি রিকারিং ফি দিবেন, দ্যাট মিন্স সাবস্ক্রিপশন দিচ্ছেন। ক্লিয়ার? জি স্যার। ধরতে পারছেন মেন জিনিসটা? জি স্যার। ওকে, সো হোয়াট ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ এ অ্যাসেট লাইট বিজনেস মডেল? কি অ্যাসেট লাইট মানে কি? যেটা অ্যাসেট কম। এ জি স্যার 14 এর উত্তর কত কত হলো তাহলে? 14 14 এর উত্তর হবে সি, হবে সি। 15 এর এ। ওয়ান টাইম ফি তো সাবস্ক্রিপশন মিল। আচ্ছা, ভালো কোশ্চেন বলছেন, একটা এটা লার্নিং আছে। একটা জিনিস হচ্ছে একটা বিজনেস মডেল দুই ধরনের হয়, জেনারেলি টেকনিক্যাল ক্ষেত্রে। একটা হচ্ছে ওয়ান অফ ফি, যেটা হচ্ছে একবার আপনি সফটওয়্যার কিনে নিছেন, আপনার কোনো মেইনটেনেন্স নাই, কিছু নাই, তাহলে ওয়ান টাইম আসতো। এখানে সাবস্ক্রিপশন যেহেতু বলতেছে রিকারিং হবে, মান্থলি হবে বা ইয়ারলি হবে, যাই হোক। বোঝা গেছে? মাসে হইতে পারে, ইয়ারলি হইতে পারে, হোয়াট এভার, বেসড অন দা ইয়ে আর কি, এটা হইতে পারে এনি টাইম। আচ্ছা, 15 যেটা বলতেছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ এ অ্যাসেট লাইট বিজনেস মডেল। অ্যাসেট লাইট মানে কি? যেটাতে অ্যাসেট কম ইউজ হয়, কোনটা কি বলেন? এ নাম্বারটা স্যার। এ নাম্বারে অ্যাসেট লাইট হলো এটা হেভি রিলায়েন্স অন দ্য ফিজিক্যাল অ্যাসেটস। এটা খুব ইম্পর্টেন্ট, যারা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার সে শুধু পারবে এটা আনসার করতে। সি কেন? জাস্টিফিকেশন সি বলেন। হতে পারে। হেভিলি রিলায়েন্স অন। আউটসোর্সিং এ তো স্যার লাইট কোর রাইট, কম্পিটেন্স। সি ইজ দ্য আনসার। বেসিক্যালি আপনি ধরেন ফর এক্সাম্পল একটা কি বলে যে একটা একটা ভেরি এক্সপার্টি সার্ভিস দিলেন, না এটা একদম ধরেন যে ভেরি কাস্টমাইজ সার্ভিস দিচ্ছেন, সে ফর এক্সাম্পল ভেরি প্রফেশনাল হইতে পারে, যেটা শুধু যে ব্যক্তি কোর সার্ভিস, আপনি সবকিছু অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এইচআর, আইটি মাইটি সব দিয়ে দিলেন আউটসোর্স করে। আপনার কোর কাজ হচ্ছে কোনো ধরেন যে সার্ভিস দেওয়া, লাইক আপনার হইতে পারে সেটা প্রফেশনাল সার্ভিস হইতে পারে। ঠিক আছে, প্রফেশনাল সার্ভিস কি হইতে পারে? লাইক আপনার স্পা সার্ভিস হইতে পারে, লাইক আপনার কনসালটেন্সি সার্ভিস হইতে পারে। সো এনি কাইন্ড অফ কোর সার্ভিস, যেটা আপনার কাজ কোর সার্ভিস বিক্রি করে আপনি করছেন, বাকি যা কিছু সাপোর্টিং আছে সব আউটসোর্সে দিয়ে দিলেন। তাহলে আপনার ইনভেস্টমেন্ট শুধুমাত্র কি প্রফেশনাল এক্সপার্টিস, নাথিং এলস। কে কথা বলছে এটা? কে কথা বলে এটা? তানজিদা আপনার আচ্ছা, এখান থেকে জাকি আপু যারা কথা বলছে তাদেরকে মিউট করে দেন। which feature of a business model describes how a company delivers its value proposition to customer? কে এটা? শুনতে পাচ্ছেন না কেন হঠাৎ করে? 16 এটা কি এটা? জাকি সুলতানা আপু কি আছেন? থাকলে যাদের ওইখান থেকে শব্দ আসছে তাদেরকে মিউট করে দেন, স্যারের ক্লাস নিতে সময়। ওকে ফাইন। ওকে, 16 টা কি বলতেছে? which feature of a business model describes how a business delivers its value proposition to the customer? কাস্টমার How রিলেশনশিপ। Number business D. model কস্ট describes স্ট্রাকচার। ডি। সি। cost structure. Okay, key partners channels. Okay, এখানে একটু ট্রিকিনেস আছে, যেটা হচ্ছে যে
এটা বলতেছে একটা বিজনেস মডেলে কোন ফিচারটা কাস্টমার, হাউ এ কোম্পানি ডেলিভারস ইজ ভ্যালু প্রপোজিশন। চ্যালেঞ্জ সো এর মাধ্যমে। কাস্টমার চ্যানেলস এর মাধ্যমে, রাইট, বাট কাস্টমার রিলেশনশিপ ইজ দ্য ওয়ান অফ দ্য মোড, লাইক কাস্টমার রিলেশনশিপ ভালো থাকলে আপনার ভ্যালু প্রপোজিশনটা কাস্টমার রিলেশনশিপ দিয়ে ডেলিভারি করে না, ডেলিভারি হয় চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? বা এখানে আচ্ছা, খুব ক্লোজ আনসার চ্যানেল এন্ড কি পার্টনার হইতে পারে, বাট আলটিমেটলি ডাইরেক্ট আনসার হচ্ছে চ্যানেল। কি পার্টনার্স ইজ দ্য অ্যানাদার, ইজ দ্য সেকেন্ড ফর্ম অফ দ্য মিডিয়া। ডাইরেক্টলি চ্যানেলের মাধ্যমে, লাইক আপনার যদি হয় এটা আপনার ডাইরেক্ট সেলিং, তাহলে আপনি কি করতেছেন, ডাইরেক্টলি সাপ্লাই চেনের মাধ্যমে আপনি কাস্টমারকে পৌঁছাচ্ছেন। যদি হয় রিটেলের মাধ্যমে দিচ্ছেন। যদি হয় ডিলারশিপের মাধ্যমে, বিভিন্ন জায়গায় ডিলারশিপ দিচ্ছেন, ডিলারশিপটা আবার রিটেলারের কাছে বিক্রি করতেছে। সো দিস ইজ দ্য চ্যানেল দ্যাট উইল এনশিওর দ্য ডেলিভারি, ঠিক আছে? সো চ্যানেল উইল ডেলিভারি দ্য আলটিমেট প্রোডাক্ট or service to the customer. It's not the customer relationship. Customer relationship is one of the, right, right, right. So which component of a business model outlines the cost incurred in operating the business? স্ট্রাকচার। কস্ট আসলে স্ট্রাকচার। প্রশ্নটা কি স্যার? প্রশ্নটা মানে Which আমি বুঝি। component of a business model outlines the cost incurred? Cost, যে একটা বিজনেসের যে অপারেশনে যে ধরনের কস্ট গুলো হচ্ছে, সেটা কোনটা দিয়ে আউটলাইন করা হয়? আছে তো, ডাইরেক্টলি কস্ট ছাড়া কিছু নাই। সো কস্ট স্ট্রাকচার অবভিয়াসলি দ্যাট মিনস আপনার বিজনেস মডেলে কত পার্সেন্ট ভেরিয়েবল কস্ট, কত পার্সেন্ট ফিক্সড কস্ট, এটাকে বলে হচ্ছে কস্ট স্ট্রাকচার। সো আলটিমেটলি কস্ট স্ট্রাকচার দিয়ে বোঝা যায় কোম্পানি কতটা ফিক্সড কস্টের উপর ডিপেন্ডেন্ট, কতটা ভেরিয়েবল কস্টের উপর ডিপেন্ডেন্ট। বোঝা গেছে কথা? সো হোয়াট ইজ দ্য পারপাস স্যার অফ এ ফ্রিমিয়াম বিজনেস মডেল, এটা বলেন। প্রিমিয়াম মানে ফ্রি, ওই যে বাংলা, কোনো টাকা পয়সা ছাড়া ইউটিউব ব্যবস্থা করতেছেন, ইউটিউব চালাইতেছেন, কোনো টাকা পয়সা ছাড়া ফেসবুক চালাইতেছেন, এর কাজ কি? এটার জন্য ওই যে আপনি আগের আনসারটা দিচ্ছেন ওইটা কাজে লাগবে। বলেন এটা কোনটা এটা? সি হবে। নাম্বার সি। রাইট, রাইট, ভেরি অ্যাকুরেট। সি। 19 কি বলছে, হাউ ডাজ এ ডাইরেক্ট টু কাস্টমার মানে ডিটিসি বিজনেস মডেল ডিফার ফ্রম দ্য ট্রেডিশনাল রিটেল মডেল, এটা বলেন। সি হবে। সি হবে। ডিটিসি মডেল সেল ডাইরেক্টলি টু দ্য কাস্টমার থ্রু অনলাইন অর ফিজিক্যাল চ্যানেল। ওকে, কেন ডি বলছেন কেন, এটা বলেন। সি হবে, সি। Is the direct answer, হ্যাঁ, right. What does a business, right, right, C is the answer, right. So what does a business vision statement focus on? এটা স্যার সি। Vision, নাম্বার সি স্যার। obviously C, directly বলতেছে কোম্পানির অ্যাসপিরেশন, কোম্পানি কি করতে চায়, obviously লং টার্ম গোলস, এটাই C. সো আমরা যেটা নেক্সট, রাইট, প্রাইমারি ফোকাস তো না, এটা তো প্রাইমারি ফোকাস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভিশন স্টেটমেন্ট, তো বলছে ভিশন স্টেটমেন্ট মানেই তো লং টার্ম। প্রাইমারি কিছু নাই, ভিশন স্টেটমেন্ট primarily focus on the company aspirations, values and long term goals. আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে তাহলে এই চ্যাপ্টারটা শেষ হলো, নেক্সট কোনটা পড়বো? হ্যাঁ বলেন, সরি করুন। ফার্স্ট যে প্রশ্ন ছিল, হোয়াট ডিস্টিংগুইশ বিটুইন এ কোম্পানি ভিশন ফ্রম ইটস মিশন, হুম হুম তাহলে স্যার কোনটা হবে এখানে? থার্ড, তিন নাম্বার। 5 নম্বর হ্যাঁ কোশ্চেন, হ্যাঁ 5 নম্বরটা সি, অবভিয়াসলি সি, সি এর আনসার। স্যার, 5 নাম্বার, এটা আমার এখানে ফার্স্টে দেখাচ্ছে নাম্বার 1। আমি বুঝলাম না। স্যার আমার আচ্ছা, এখানে হইতে পারে ফার্স্ট। কোশ্চেন সেটের মধ্যে আপনার টোটাল 20 কোশ্চেন পাইছেন তো নাকি? হ্যাঁ, পাইছি। ওকে, তাহলে ওটা সমস্যা নাই, স্যার নাম্বার নাম্বার 3টা আরেকবার একটু বললে ভালো হতো। নাম্বার 3 অ্যান্সারটা। নাম্বার নাম্বার 3 Aims এরটা and কি objective বলতেছে? is an originally কি লিখছে, organization typically aims and objective is এইমস an এন্ড organ অবজেক্টিভস বলতে কি বোঝাচ্ছে? এইমস এন্ড সেইটা অবজেক্টিভস এক্সপ্লেন করলে আলটিমেট, ভালো হতো, aims ডিফারেন্সিয়েট and করে দিলে ভালো হতো। objectives aims and objectives in an organization typically means or represent the long term aspirations. That means aims and objectives of a company
লং টার্ম অ্যাসপিরেশন থেকে বেসিক্যালি এটা রিপ্রেজেন্ট করে, এটা বলতেছে না, এটা মিন করে, রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস আপনার লং টার্মে কোম্পানি কি করতে চায় সেটাকে রিপ্রেজেন্ট করে। এন্ড সাবজেক্ট টু ফ্রিকোয়েন্ট চেঞ্জ, দ্যাট মিনস আপনার অবজেক্টিভ খুব কুইকলি চেঞ্জ হতে পারে। বাট আপনি যদি অবজেক্টিভের উপরে কি আছে, মিশন আছে, মিশন একটু স্লো চেঞ্জ হবে। ভিশন খুব মানে এটা খুব রিজিড, ভিশন চেঞ্জ হয় না, জেনারেলি চেঞ্জ হয় না। সো যেটা খুব ফ্রিকুয়েন্ট চেঞ্জ হয় সেটা হচ্ছে এইমস এন্ড অবজেক্টিভস। দেন হচ্ছে মিশন, মিশনটা আরো আরো স্লো চেঞ্জ হয়। আর ভিশন তো স্ট্যাটিক থাকে, ভিশন যেটা থাকে ওটা থাকে, ওটাকে অ্যাচিভ করার জন্য অনেক কিছু চেঞ্জ করা লাগে। ওকে, সো আলটিমেটলি ভেরি ফ্রিকুয়েন্ট চেঞ্জ হয় অবজেক্টিভ এন্ড এইমস। সো আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 শুরু করবো, রাইট? এনি আদার Yes, sir. প্রায়োরিটি অর চয়েস? ওকে স্যার। ওকে, চ্যাপ্টার 2 Chapter ইনশাআল্লাহ। 2 better. Okay, Yes, sir. thank you. Thank you. See you in the next class. Okay, sir. Everyone, bye bye. থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু পড়াশোনায় ঢুকেন, আসসালামু কুইকলি আলাইকুম ঢুকেন স্যার। ভালো করে। Ji, sir. ওকে, ওয়ালাইকুম আসসালাম।